হসপিটালে জলবহনকারী অতি সাধারণ এক কর্মচারী তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই চারিদিকে ফেমাস হয়ে পড়ে। তার ভয়ঙ্কর সব অপারেশন স্কিল ও অবিশ্বাস্য সব চিকিৎসা পদ্ধতির কাছে বড় বড় ডাক্তাররাও হার মানতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, সার্জারিতে এমন দক্ষ একজন ব্যক্তি হসপিটালে ওয়াটার বয়ের কাজ করে কেন, আর তার আসল পরিচয়টাই বা কি, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। গল্পের শুরুতেই দেখা যায় পারখুন নামের এক ব্যক্তি কাঁধে একটা জলের ব্যারেল নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে একটা বাচ্চার হাতে স্পর্শ করে বুঝতে পারে তার হাতের একটা আঙুল ফ্র্যাকচার রয়েছে। তাই সে সেখানে থাকা একটা ছেলের হাত থেকে আইসক্রিম নিয়ে দ্রুত খেয়ে ফেলে এবং ওই আইসক্রিমের স্টিকটা ওই বাচ্চা মেয়েটার আঙুলের উপর রেখে তার মাথায় থাকা হেয়ার ব্যান্ডের সাহায্যে ভালো করে বেঁধে দেয়। আর সবশেষে মজার ছলে সে চিকিৎসার জন্য মেয়েটার কাছে পারিশ্রমিক চায়। এর উত্তরে বাচ্চা মেয়েটি বলে, আমি তো তোমাকে চিকিৎসা করতে বলিনি। এটা বলেই সে তার বাবার সঙ্গে চলে যেতে শুরু করে এবং যাওয়ার আগে পারখুনকে নানা রকমের অঙ্গভঙ্গি দেখায়। তবে পারখুন এতে কিছু মনে করে না। সে মেয়েটাকে ভালো কোনো হসপিটালে ওই আঙুলের চিকিৎসা করিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এরপর দেখা যায় পারখুনের কথা মতোই ওই মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে একটা হসপিটালে আসে। সেখানে থাকা এক ডাক্তার মেয়েটার আঙুলটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে যে এই স্টিকটা বেঁধেছে সে খুব ভালো কাজ করেছে, কারণ সময় মতন এটা না করলে মেয়েটা চিরতরে তার আঙুলটাকে হারিয়ে ফেলতো। এরপর ডাক্তার মেয়েটিকে ওই আঙুলের সিটি স্ক্যান করাতে বলে। ঠিক এই সময় মেয়েটি হসপিটালে একটা চেনা আওয়াজ শুনতে পায়, যা শুনে মেয়েটা পেছন ফিরলেই সেখানে পারখুনকে দেখতে পায়। পারখুনকে দেখা মাত্রই মেয়েটার বাবা তাকে ধন্যবাদ জানায়। তবে হঠাৎ করে এর মধ্যেই মেয়েটির বাবার অনেক কাশি শুরু হয়। পারখুন লক্ষ্য করে লোকটির শ্বাসকষ্ট হচ্ছে। এই সময় হাইওয়েতে এক দুর্ঘটনার কবলে পড়ে আহত কিছু ব্যক্তিকে ওই হসপিটালে আনা হয়। এদিকে ওই বাচ্চা মেয়েটি তার বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে চাইছিল কোনো এক ডাক্তার তার বাবার চিকিৎসা করুক, কিন্তু ওই হসপিটালের সব ডাক্তাররাই ওই আহত রোগীদের চিকিৎসায় ব্যস্ত ছিল। তাই মেয়েটি কোনো উপায় না পেয়ে জোরে চিৎকার করে ওঠে, যাতে ডাক্তাররা তার দিকে একটু অ্যাটেনশন দেয়। দেখা যায় মেয়েটির চিৎকারের শব্দ শুনে সবাই এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায় এবং তার দিকে এক পলক তাকিয়ে পুনরায় নিজেদের কাজে লেগে পড়ে। এই সবকিছুই পার্ক দাঁড়িয়ে দেখছিল। ঠিক এই মুহূর্তেই একজন ডাক্তার দৌড়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করে তার বাবার কি হয়েছে। এরপর ওই ডাক্তার যখন তার বাবাকে দেখতেই যাচ্ছিল, তখনই আরেকজন ডাক্তার তাকে সাহায্যের জন্য ডেকে পাঠায়। তখন ওই ডাক্তার তার আরেক সহকর্মীকে ওই মেয়েটির বাবার সিটি স্ক্যান করাতে বলে। সাথে সাথেই একজন ডাক্তার তাকে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যায়। পার্কও তাদের সঙ্গেই যায়। তবে যাওয়ার পথে লোকটি লিফটের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার ও পার্ক দুজন মিলে লোকটিকে কোনো রকমে লিফট থেকে বের করে আনে। ডাক্তারটি তৎক্ষণাৎ তার চিকিৎসার সরঞ্জাম আনার জন্য দৌড় দেয়। পার্ক মেয়েটির বাবার বুকে হাত রাখলে বুঝতে পারে তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু সে লক্ষ্য করে ডাক্তার লোকটিকে শুধুমাত্র একটা অক্সিজেন মাস্ক পরাচ্ছে। পার্ক ওই ডাক্তারকে লোকটির হার্টবিট চেক করতে বলে। পার্কের পরামর্শ অনুযায়ী ওই ডাক্তার লোকটির হার্টবিট চেক করে বুঝতে পারে সত্যিই তার হার্ট অ্যাটাক হয়েছে। পার্ক ডাক্তারকে বলে যত দ্রুত সম্ভব রোগীকে সিপিআর দিতে। সাথে সাথেই ওই ডাক্তার সিপিআর দেওয়া শুরু করে। সেখানে উপস্থিত থাকা একটা নার্স লোকটার এমন অবস্থা দেখে দ্রুত ইলেকট্রিক কার্ডিওগ্রাফ নিয়ে আসে। পার্ক রোগীর বুকে ওই যন্ত্রটি ব্যবহার করে কোন রকমে তার স্পন্দন ফিরিয়ে আনে, কিন্তু তা সত্ত্বেও তার তৎক্ষণাৎ সার্জারির প্রয়োজন ছিল। তাই সার্জারির সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়। তবে প্রবলেম একটাই, সার্জেন্টের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, কারণ ওই সময় তিনি অন্য এক রোগীর সার্জারি করছিলেন। নার্স ওই সার্জেন্টকে খবর দেয় একটা রোগীর খুব দ্রুত সার্জারি করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে সে মারাও যেতে পারে। তবে এইসব কথা যখন ওই বাচ্চা মেয়েটি শোনে তখন সে অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে তার বাবাকে একমাত্র পার্কই বাঁচাতে পারবে। তাই সে পার্ককে সার্জারির জন্য অনুরোধ করে এবং নিজের পকেট থেকে একটা কয়েন বের করে পার্কের হাতে দিয়ে বলে, দয়া করে আমার বাবাকে বাঁচিয়ে নাও। বাচ্চা মেয়েটির এমন আর্তনাদ তাকে গভীরভাবে স্পর্শ করে। পার্ক সিদ্ধান্ত নেয় যাই হয়েছে না কেন সে মেয়েটিকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এরপর সে আর কোনো কিছু না ভেবে সার্জারির জন্য সোজা অপারেশন রুমে প্রবেশ করে। সেখানে উপস্থিত সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ কেউই জানতো না আসলে সে কে। কেউ কিছু বোঝার আগেই সার্জারিটা শুরু হয়ে যায়। পার্ক রোগীর শরীরে ছুরি চালায়, তবে অদ্ভুতভাবেই সেখান থেকে কোনো রক্ত বের হয় না। এটা দেখে সেখানে উপস্থিত বাকি ডাক্তাররা বেশ অবাক হয়ে যায়, কারণ আজ অব্দি তারা কখনোই এমন দক্ষ সার্জেন্টকে দেখেননি। কিন্তু তারা এটা জানতো না যে ব্যক্তি তাদের হসপিটালে জল বয় সে গত 5 বছর ধরে একটা গোপন গবেষণা প্রতিষ্ঠানে বন্দী ছিল। প্রতিদিন সে কয়েক ডজন সার্জারি করত। সার্জারিতে তার সাফল্যের ভাগ ছিল 100%। এভাবেই একদিন সে যখন সার্জারি করছিল তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এতে সবাই খুব ভয় পেয়ে গেল। পার্ক তার মনোযোগ হারায় না। সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্ধকারেই সার্জারিটা সম্পন্ন করে।
তো যাই হোক, বর্তমানেও সার্জারিটা ভালোই চলছিল। তবে এই সময়ে সেখানে ডাক্তার সুহিউন আসে। তার পার্কের ওপরে কেমন একটা সন্দেহ হয়, তাই সে পার্ককে সার্জারিটা বন্ধ করতে বলে। পার্ক তাকে বলে, যদি আমি এই অপারেশনটা না করি তাহলে তুমি কি এটা করতে পারবে? সুহিউন এত কঠিন সার্জারি করতে সক্ষম ছিল না, কারণ সে একজন ইন্টার্ন। পার্ক যদিও কোনো ডাক্তার নয়, তবে সার্জারিতে তার দক্ষতা অনেক ভালো। সুহিউন অসহায় হয়ে সেখান থেকে চলে যায় এবং অস্ত্রোপচারের পর পার্ককে ধরে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠায়। এদিকে দেখতে দেখতে সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। সুহিউন অপারেশন রুমের দিকে তাকায়, তবে সে পার্ককে কোথাও দেখতে পায় না। এরপর পার্ক যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সুহিউন তাকে থামায় এবং কোনো কিছু না বুঝেই পার্ককে একটা থাপ্পড় মারে। তবে তা সত্ত্বেও পার্ক তাকে তার পরিচয় দেয় না। সে বলে, আমার পরিচয় যাই হোক না কেন, আমি যদি রুগীকে বাঁচাতে পারি সেটাই যথেষ্ট। সুহিউন রাগে আবারও তাকে চড় মারতে যায়, তবে এইবার পার্ক তার হাতটা ধরে ফেলে, কিন্তু সুহিউন অন্য একটা হাত দিয়ে পার্ককে থাপ্পড় মারে। এই সময়ে এমার্জেন্সি ওয়ার্ড থেকে ফোন করে জানানো হয় মেয়েটির বাবার শরীরের রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্যাপারটা শুনে আশেপাশের ডাক্তারদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়, কিন্তু এই ব্যাপারটা পার্ক আগে থেকেই অনুমান করেছিল। সে রোগীর অবস্থা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং তার সমাধানও বলে দেয়। ডাক্তার হান সবেমাত্র তার অপারেশনটা শেষ করেছে। তার মধ্যেই এই খবরটা পেয়ে তিনিও দ্রুত দৌড়ে আসেন। পার্ক সুহিউনকে যেমন বলেছে, রোগীর চিকিৎসাও ঠিক তেমন ভাবেই করা হয়। এতে সুহিউনও বেশ অবাক হয়ে যায়। এই সময় ডাক্তার হান এসে পার্ককে বলে, তোমার কাছে প্র্যাকটিস লাইসেন্স থাকলেও রেজিস্ট্রেশন ছাড়া তুমি অস্ত্রোপচার করতে পারো না, তাই আর কখনোই তোমাকে যেন হসপিটালে দেখা না যায়। এরপর পার্ক আবারও তার জল দেওয়ার কাজ শুরু করে, কিন্তু এই সময় অন্য একজন ডাক্তার তাকে ধরতে চায়। আসলে পার্ক নিজের ক্লিনিকে এক ব্যক্তির চেক আপ করছিল, যার শরীরে একাধিক ট্যাটু ছিল। সার্জারি অর্ধেক হওয়ার পর পার্ক তাদের কাছে চিকিৎসা ফি চায়, তবে এতে ওই গ্যাংয়ের লোকেরা তাকে ভয় দেখাতে চায়। পার্ক ভয় না পেয়ে দ্রুত ওই ডনের ক্ষতস্থানে চেপে ধরে। এতে গ্যাংয়ের বাকি লোকেরা বেশ ভয় পেয়ে যায়। এইভাবেই তারা পুরো টাকা মেটানোর পর পার্ক সার্জারিটাকে ভালোভাবে সম্পন্ন করে। আসলে পার্ক বেশি পরিমাণ অর্থ উপার্জনের জন্যই নিজের ক্লিনিক খুলেছিল। এর মধ্যেই দ্রুত তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল, কারণ হসপিটালে সে ওই মেয়েটির বাবার জীবন বাঁচিয়েছে। তো যাই হোক, এর মধ্যেই একদিন এক ডাক্তার পার্কের ক্লিনিকে আসে। তিনি পার্কের অসাধারণ সার্জারি স্কিল দেখে মুগ্ধ হয়ে যান। তাই তিনি চাইছিলেন যে কোনো প্রকারে পার্ককে তার হসপিটালে জয়েন করাতে, যাতে সে ডক্টর হানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আসলে ডক্টর হান হলো ওই হসপিটালের সেরা ডাক্তার। তবে পার্ক তার এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু শেষমেশ ডক্টর মুন তাকে টাকার লোভ দেখালে পার্ক ওই হসপিটালে জয়েন করতে রাজি হয়ে যায়। আসলে আজ থেকে 2 বছর আগে পার্কুন যে হসপিটালে ডিউটি করত, সেখানে বেশ কিছু কয়েদিকে পাঠানো হয়। এর মধ্যেই একদিন পার্কুন যখন তার শিফট শেষ করে বাইরে বেরিয়ে আসে, তখনই সে এক রোগীর হাতে লাল রঙের সুতো বাঁধা থাকতে দেখে। আর ঠিক এমনই একটা সুতো পার্কুন ছোটবেলায় তার গার্লফ্রেন্ড জিহির হাতে বেঁধেছিল। পার্ক ভয়ে ভয়ে তার মুখ থেকে কাপড়টা সরায় এবং দেখতে পায় সেটা হলো তারই গার্লফ্রেন্ড জিহি। পার্ক সিদ্ধান্ত নেয় সে জিহিকে যে কোনো প্রকারে সেখান থেকে বের করে নিয়ে যাবে। এরপর সে জিহির চিকিৎসা করলে তার জ্ঞান ফিরে আসে। পার্ক জিহিকে নিয়ে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে রিসার্চ ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ড তাদেরকে ধরে ফেলে। দেখা যায় তাদের মধ্যেই এক গার্ড জিহির ওপর গুলি চালায়। গুলি লেগে আহত হয়ে জিহি যখন জলে পড়েই যাচ্ছিল, তখন পার্ক কোনো রকমে তার হাতটা ধরে ফেলে। তবে শেষমেশ জিহিকে বাঁচাতে সে বাধ্য হয়েই তার হাতটা ছেড়ে দেয়। এরপর পুলিশ এসে পার্ককে গ্রেপ্তার করে এবং তাকে তার নিজের দেশে ফেরত পাঠায়। দেশে ফিরে পার্ক জিহিকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে। অনেক প্রচেষ্টার পর অবশেষে এক ডিটেকটিভের কাছ থেকে সে কিছু তথ্য পায়। লোকটি পার্ককে একটা বেসমেন্টে নিয়ে যায় এবং একটা স্ক্রিনের মধ্যে জিহিকে দেখায়। লোকটি বলে, তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে অনেক টাকা লাগবে। আর ঠিক এই কারণেই পার্ক বর্তমানে পাগলের মতো টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে। এরপর পার্ক ডক্টর মুনের হসপিটালে গিয়ে যখন তার সঙ্গে কথা বলছিল, তখনই তার মনে হয় সে যেন তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে যেতে দেখেছে, যার কারণে সে সাথে সাথেই তার পেছনে দৌড়ে যায়। কিন্তু সে মহিলাটিকে আর খুঁজে পায় না। পার্কের পর সেই ডিটেকটিভের কাছে যায় এবং তাকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? কিন্তু লোকটি বলে, তুমি ভুল বুঝছো, হয়তো তারা একই রকম দেখতে। ডিটেকটিভের এমন কথা শুনে পার্ক মনে করে সে হয়তো ভুল দেখেছে। পার্ক যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই এক ব্যক্তি ডিটেকটিভের কাছে এসে পার্কের গার্লফ্রেন্ডের তদন্ত বন্ধ করতে বলে। পরের দিন পার্ক আবারও সেই ডিটেকটিভের কাছে আসে। সে ডিটেকটিভকে জিহির খোঁজ চালিয়ে যেতে বলে। এটা বলেই সে টাকা অর্ধেক ছিঁড়ে ডিটেকটিভকে দেয় এবং বলে, জিহির খোঁজ পেলে বাকি টাকাটাও তোমাকে দিয়ে দেব। এতে ওই ডিটেকটিভ অনেক রেগে যায়। এরপর পার্ক ওই হসপিটালে জয়েন করলে প্রথম দিনই তার সুহিউনের সঙ্গে দেখা হয়। তবে সে পার্ককে দেখা মাত্রই সজোরে একটা লাথি মারে। তবে ঠিক এই সময় হসপিটালে একটা এমার্জেন্সি চলে আসে, যার ফলে পার্ক দ্রুত দৌড়ে ভিতরে যায়।
তবে ভেতরে গিয়ে সে যা দেখে তাতে সে অনেক রেগে যায়, কারণ ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে তার সামনে থাকা নার্স কিছু না করে চুপচাপ দাঁড়িয়েছিল। আসলে এই ব্যাপারে ওই নার্সেরও কিছু করার ছিল না, কারণ ওই রোগী কার্ডিও পালমোনারি সার্জারি না করার জন্য আগে থেকেই একটা নথিপত্রে স্বাক্ষর করেছিল। কিন্তু পার্ক তার চোখের সামনে এভাবে রোগীকে মরতে দেখতে পারে না। সে রোগীটিকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এভাবেই অনেক প্রচেষ্টার পর শেষমেশ সে রোগীটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। কিন্তু সে যখন রোগীর চেক আপ করছিল তখন সে রোগীটির হাতে তার লাল ব্রেসলেটটি দেখতে পায়। আসলে এরকমই একটা লাল ব্রেসলেট সে তার গার্লফ্রেন্ডকে দিয়েছিল। ওই ব্রেসলেটটা দেখার পর পার্ক রোগী সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে এই রোগীটা হলো সোহিউনের মা। পার্ক ব্রেসলেটটির দিকে তাকায়, এরপর রোগীর কন্ডিশন অ্যানালাইসিস করে এবং সার্জারির প্র্যাকটিস শুরু করে। কিন্তু সে যতবারই অস্ত্রোপচার করে ততবারই ব্যর্থ হয়। এদিকে দেখা যায় সোহিউন তার মাকে বাঁচানোর সমস্ত চেষ্টাই ছেড়ে দিয়েছিল। আসলে সে যখন ছোট ছিল তখন তার মা তাকে তার বাবার কাছে রেখে চলে গিয়েছিল। এই কারণেই ছোট থেকেই সে তার মায়ের প্রতি অনেক ঘৃণা ও রাগ পুষে রেখেছে। সোহিউন যখন তার মাকে এক নজর দেখেই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার মা অনেক কষ্ট করে তার হাতটা ধরে ফেলে। সোহিউন তার মায়ের দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে সে তাকে কেন ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার মা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। সোহিউন দ্রুত তার বয়ফ্রেন্ড ডক্টর হানকে ফোন করে তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু ডক্টর হান কোনোভাবেই ফোন ধরে না, কারণ সে ভালোভাবেই জানতো এই সার্জারি সফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে ডক্টর হান তার কেরিয়ারে সর্বদাই সাফল্যের হার বজায় রাখতে চেয়েছিল। এটা বুঝতে পেরে সোহিউন অনেক অসহায় বোধ করে। তার মনে হয় কেবলমাত্র পার্কই পারে তার মায়ের সার্জারি করতে। অন্যদিকে পার্ক তখনও অবধি ওই সার্জারির প্র্যাকটিস করছিল, কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে যখন সে হাল ছেড়ে দেয় তখন সোহিউন তার কাছে আসে। সে ওই বাচ্চা মেয়েটার মতোই পার্কের হাতে একটা কয়েন ধরিয়ে তাকে সার্জারিটা করার জন্য অনুরোধ করে। পার্ক তার মায়ের সাথে তার সম্পর্কের কথা জানার পর সার্জারিটা করতে রাজি হয়। পার্কের সার্জারিতে সফল হওয়ার 100% রেকর্ড ছিল। যদি সার্জারিতে সফল হওয়ার কোনো নিশ্চয়তা না থাকে তাহলে সে সেই সার্জারিটা করতো না। তবে এক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কম থাকলেও সে সার্জারিটা করতে রাজি হয়। এরপর সার্জারিটা যখন শুরু হতেই যাচ্ছিল তখন ডাইরেক্টর ফোন করে সার্জারি বন্ধ করার নির্দেশ দেয়। এতে পার্ক বেশ বিরক্ত হয়ে সোহিউনের দিকে তাকায়। এখানে সে জানতে পারে সোহিউন হসপিটালের প্রফেসরের মেয়ে। ডাইরেক্টর অনুমতি না দেওয়া সত্ত্বেও সোহিউনের কথায় পার্ক অপারেশনটা চালু করে। ডক্টর হান যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে আসে। 7 ঘন্টা ধরে সার্জারি চলে, তবে হাজার প্রচেষ্টা করার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সোহিউন এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মা আর এই পৃথিবীতে নেই। সে পার্ককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে তার মাকে ওঠানোর চেষ্টা করে। সোহিউনকে দেখে পার্কের অনেক খারাপ লাগে, কিন্তু এ ব্যাপারে তার কিছুই করার ছিল না। সোহিউন খুব দুঃখী এবং অসহায় ছিল, কারণ তার মা তাকে ছেড়ে চিরতরে চলে গেছে। পার্ক সোহিউনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাদেরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে হানের অনেক রাগ হয়। পরের দিন হসপিটালে একটা মিটিং ডাকা হয়। ডক্টর হান পার্ককে জিজ্ঞাসা করে সে সার্জারিটা কেন করেছে। পার্ক বলে টাকার জন্য। পার্কের এমন অদ্ভুত উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা এটা জানতো না যে পার্ক এই সার্জারিটার জন্য শুধুমাত্র একটা কয়েন পেয়েছে। আসলে পার্ক চাইছিল না যে এই ব্যাপারটা আরো জটিল হোক। সে ডক্টর হানের সামনে একদম চুপ থাকে, কিন্তু ডক্টর হান তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। শেষমেশ পার্ক রেগে গিয়ে হানকে বলে, আপনি ডাক্তার হওয়ার যোগ্য নয়, কারণ সার্জারিতে তুমি তোমার সাফল্যের হার বাঁচাতে ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা করতে চাও না। এখন আপনিই বলুন, যদি সার্জারিতে রোগীর বাঁচার চান্স কম থাকে তাহলে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মরতে দেখব? পার্কের এই প্রশ্নের উত্তর হানের কাছে ছিল না। সোহিউনও হানের ওপরে বেশ বিরক্ত হয়। এরপর সোহিউন তার মায়ের বাড়িতে যায়। সেখানে তার সুলহির সঙ্গে দেখা হয়। সুলহির চেহারার সাথে পার্কের গার্লফ্রেন্ডের অনেক মিল ছিল। আসলে সুলহি হলো সোহিউনের মায়ের পার্সোনাল ডাক্তার। সুলহি সিহিউনকে তার মায়ের জিনিসপত্র দেয় এবং বলে তার মা তাকে সত্যি অনেক ভালোবাসত। ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে চেয়েছিল তার মেয়ে আরো ভালোভাবে জীবনযাপন করুক। একথা শুনে সোহিউন কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ডিটেকটিভ পার্কে ফোন করে বলে সে তার গার্লফ্রেন্ডের ঠিকানা খুঁজে পেয়েছে। এটা শুনে পার্ক অনেক খুশি হয়। ডিটেকটিভ দ্রুত পার্ককে টাকা নিয়ে একটা জায়গাতে আসতে বলে। পার্ক ও সোহিউন সেই জায়গাতে আসে, তবে তারা জানতো না কালো শার্ট পরা একজন ব্যক্তি তাদেরকে ফলো করছে। এই সময় কালো শার্ট পরা লোকটি হাতে একটা বন্দুক তোলে, তবে তখনই একটা বড় ট্রাক সরাসরি ডিটেকটিভের গাড়িতে ধাক্কা মারে। পার্ক তার চোখে এই ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিল না। সে দ্রুত ডিটেকটিভকে নিয়ে ক্লিনিকে আসে। ডক্টর মুন এই খবরটা জানার পর তাড়াতাড়ি ক্লিনিকে আসে। এদিকে পার্ক ডিটেকটিভের সার্জারি করতে শুরু করে, তবে সার্জারি করার জন্য তার ক্লিনিকে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তাই সে বাধ্য হয়ে রোগীর শরীরের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে। ডক্টর মুন এই ব্যাপারটাকে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না।
সে কখনো ভাবতেই পারেনি পার্কের চিকিৎসা দক্ষতা এত ভালো। পার্কের প্রাথমিক চিকিৎসার কারণে রোগীও সংকটজনক অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর অ্যাম্বুলেন্স এসে রোগীকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু এই সময় কালো শার্ট পরা লোকটিকেও আবার সেখানে দেখা যায়। পার্ক হসপিটালে এসে বেডে ডিটেকটিভকে দেখতে পায় না। সে নার্সকে ডিটেকটিভের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে নার্স কিছুই বলতে পারে না। কিন্তু ওই নার্সের আচরণ বেশ সন্দেহজনক ছিল। এই সময় ডিটেকটিভ পার্কে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল সে বিশ্রামের জন্য বিদেশে যাচ্ছে। তাই পার্ক যেন কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে। তবে পার্ক তখনই তাকে ফোন করে, তবে সে ফোনটা রিসিভ করে না এবং আমরা দেখতে পাই ফোনটা সেই কালো শার্ট পরা ব্যক্তির হাতে রয়েছে। এদিকে এই ঘটনার পরে পার্ক বেশ হতাশ হয়ে পড়ে, কারণ সে আবারও একবার তার গার্লফ্রেন্ডকে খোঁজার সুযোগ হারিয়ে ফেলেছে। তার মনে হচ্ছিল যেন কোনো এক রহস্যময় শক্তি তাকে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেতে বাধা দিচ্ছিল। এরপর সে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সে আগেও তার গার্লফ্রেন্ডকে এই হসপিটালেই দেখেছিল, তাই ফুটেজ চেক করলে সে বুঝতে পারবে ওই মেয়েটা আসলে কে ছিল। তবে সমস্যা হলো যে কেউ চাইলে তো আর ফুটেজ চেক করতে পারে না, তাই সিকিউরিটি গার্ড তাকে কন্ট্রোল রুম থেকে বের করে দেয়। এরপর পার্ক সুহিউনের কাছে যায়। সুহিউন যেহেতু প্রফেসরের মেয়ে, তাই সে হয়তো তাকে ফুটেজ চেক করতে সাহায্য করতে পারে। দেখা যায় তার অনুমান মতোই সুহিউন তাকে ফুটেজ চেক করতে সাহায্য করে। বেশ কিছুক্ষণ ফুটেজটাকে ভালোভাবে চেক করার পর অবশেষে সে এমন একজনকে দেখতে পায় যার চেহারাটা পুরোপুরি তার গার্লফ্রেন্ডের মতোই। কিন্তু দুঃখের ব্যাপার হলো ভিডিওটা স্পষ্ট ছিল না, তাই তার মুখটা খুব একটা ভালোভাবে চেনা যায় না। তবে পার্ক বুঝতে পারে মেয়েটি এই হসপিটালেরই ডাক্তার। পার্ক সুহিউনকে ক্লিনিকে নিয়ে যায় তার গার্লফ্রেন্ডের ছবি দেখানোর জন্য, কারণ সুহিউন হসপিটালের সমস্ত ডাক্তারকে চেনে। সুহিউন মেয়েটার ছবি দেখা মাত্রই বেশ অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটা ছিল তার মায়ের প্রাইভেট ডাক্তার সুনহি। তারা তৎক্ষণাৎ হসপিটালে আসে, তবে সিনহিকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসে। পার্ক খুশি হয়ে মহিলাটির দিকে তাকায়, কিন্তু সুনহি বলে সে তাকে চেনে না। এটা শুনে পার্ক সেই ব্রেসলেটটি বের করে, যেটা সে ছোটবেলায় জিহিকে দিয়েছিল। সে মনে করে এটা দেখে জিহি তাকে চিনতে পারবে, তবে উল্টে এটা দেখে মেয়েটা অনেক রেগে যায়, কারণ সে এই লাকি গিফটটি সুহিউনের মাকে দিয়েছিল। মেয়েটা পার্কের হাত থেকে ব্রেসলেটটা নেওয়ার চেষ্টা করে, আর এটা করতে গিয়েই ভুলবশত ব্রেসলেটটা দুটুকরো হয়ে যায়। এরপর পার্ক মেয়েটাকে নানা রকমের প্রশ্ন করতে থাকে, যা শুনে মেয়েটা অনেক রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তবে পার্ক এটা কোনোভাবে মেনে নিতেই পারছিল না, তাই সেও সুনহির পেছনে যায়। সেখান থেকে এসে সুনহি এক রোগীর চিকিৎসা করছিল, কিন্তু পার্ক সেখানে এসেও তাকে ডিস্টার্ব করায় সুনহি তাকে একটা থাপ্পড় মারে এবং রোগীকে নিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে পার্ক অনেক কষ্ট পায়। এই সময় সুহিউন এসে পার্ককে সেখান থেকে টেনে একটা বারবিকিউ রেস্তোরাঁয় নিয়ে যায়। পার্কের মুড অনেক খারাপ ছিল, তাই সে নিজের দুঃখ ভুলানোর জন্য অনেক মদ্যপান করে। সুহিউন তাকে জিজ্ঞাসা করে সে কি তার গার্লফ্রেন্ডের বাবাকে চেনে। এরপর সুনহির প্রোফাইল খুললে তিনজনের একটা পারিবারিক ছবি দেখা যায়। ছবিটা দেখে পার্কের মনে পড়ে তার গার্লফ্রেন্ডের আসল বাবা ছবিতে থাকা মানুষটার থেকে আলাদা, যার কারণে সে এটা নিয়ে বেশ কনফিউজ হয়ে পড়ে যে সুনহি আদৌ তার গার্লফ্রেন্ড কিনা। কিন্তু সে কোনোভাবেই তার গার্লফ্রেন্ডকে পুনরায় হারাতে চাইছিল না। পার্কের এমন গভীর ভালোবাসা দেখে সুহিউনের তার প্রশংসা করার ইচ্ছে হয়। সে নিজেকে সামলাতে না পেরে পার্কের মুখে স্পর্শ করে। এই সময় ডক্টর হান তাদেরকে দেখে ফেলে। সে সুহিউনকে ফোন করে, কিন্তু সে এটা কখনোই আশা করেনি যে সুহিউন তাকে মিথ্যে বলবে যে সে বাড়িতে রয়েছে। এদিকে পার্ক যেহেতু নেশায় ছিল, তাই সে সুহিউনকে জিহি ভাবতে শুরু করে এবং ধীরে ধীরে তার হাতটা জাপটে ধরে। সুহিউনও এতে কোনো রকমের বাধা দেয় না, কিন্তু তাদের এমন অবস্থা দেখে ডক্টর হান মোটেও রাগ করেনি, কারণ সুহিউন প্রফেসরের মেয়ে, তাই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সুহিউনকে তার প্রয়োজন। এরপর সুহিউন সুনহিকে ফোন করে ডাকে। সুনহি মনে করেছিল পার্ক হয়তো তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু সে এটা কখনোই ভাবেনি যে রিজেকশনের কারণে পার্ক এমন নেশাগ্রস্ত হবে। তো যাই হোক, এরপর তারা দুজন মিলে পার্ককে সুহিউনের মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করেই তারা পিছলে গিয়ে পার্ক ও সুহিউন একে অপরের গায়ে পড়ে যায়। ঘটনাটা সুহিউনকে বেশ লজ্জিত করে এবং সুনহিও এটা দেখার পর কিছুটা অকওয়ার্ড ফিল করে। পরের দিন হান পার্ককে বলে সে যেন তার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকে, তবে তার কথায় পার্ক কোনোভাবেই পাত্তা দেয় না। উপরন্তু সে সুহিউনকে নিয়ে ঠাট্টা করে। এতে হান আরো রেগে যায়। হান সবাইকে এটা দেখানোর চেষ্টা করে যে সুহিউন যাই করুক তাতে তার কোনো কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে সুহিউনকে কেউ কিছু বললে সেটাতে তার অনেক রাগ হয়। সেখান থেকে যাওয়ার সময় সুহিউনও এই ব্যাপারটা লক্ষ্য করে, তবে তাকে দেখা মাত্রই হান একদম শান্ত হয়ে যায়। অন্যদিকে সুনহির উপস্থিতি পার্কের জীবন একদম অতিষ্ঠ করে তোলে, কারণ সে সবসময় মনে করত সুনহি তার গার্লফ্রেন্ড জিহি। ডক্টর মুন পার্ককে জিজ্ঞাসা করে, সুনহি যে তোমার গার্লফ্রেন্ড জিহি সেটা কি চেনার জন্য তোমার কাছে কোনো উপায় আছে, অর্থাৎ তার শরীরের কোনো দাগ কিংবা কোনো বার্থমার্ক? এই সময় পার্কের মনে পড়ে
জিহির একবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। পার্কে সাহায্য করার জন্য ডক্টর মুন তার নেটওয়ার্কের সাহায্যে সুনহির মেডিকেল রেকর্ড দেখার চেষ্টা করে, কিন্তু হসপিটালের কঠোর নিয়ম অনুসারে অন্য কারো মেডিকেল রেকর্ড চেক করা দণ্ডনীয় অপরাধ। তবে পার্ক এসবের তোয়াক্কা করে না। সে রিপোর্টটা নিয়ে তার কেবিনে চলে যায়। ডক্টর মুন তাকে থামানোর চেষ্টা করে, কারণ এটা করলে তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হতে পারে। কিন্তু পার্ক এসবের তোয়াক্কা না করে ডক্টর মুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় সুনহির কিডনি ঠিকই আছে। এই দৃশ্যটা দেখার পর সে নিজের চোখকে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। তবুও এই কঠিন বাস্তবতাটাকে মেনে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। পার্ক দূরে দাঁড়িয়ে সুনহির দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। সে কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারছিল না যে দুটো মানুষ হুবহু একই রকম কিভাবে দেখতে হতে পারে। সে সুনহিকে বলে, যে যাই বলুক, হার্টবিট কখনো মিথ্যে বলে না। এটা বলেই সে সুনহিকে জড়িয়ে ধরে। অদ্ভুতভাবেই এতে সুনহিও তাকে বাধা দেয় না। হয়তো তার গল্প শোনার পর সুনহিও তার প্রতি কিছুটা সহানুভূতিশীল হতে শুরু করেছিল। অন্যদিকে সুহিউনের মনে হয় পার্ক হয়তো একটু বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু পার্ক বলে, এই পৃথিবীতে একজনই আছে যার হৃদস্পন্দন সম্পূর্ণ আমার মতন, আর সেই হলো আমার ভাগ্য। এটা বলেই সে সুহিউনকে জড়িয়ে ধরে। এতে সুহিউন রেগে গিয়ে তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হসপিটালে একজন গর্ভবতী মহিলা ভর্তি ছিল, যার রক্ত ও অক্সিজেনের মাত্রা ক্রমাগত কমে আসছিল। দ্রুত চিকিৎসা না করলে গর্ভে থাকা শিশুটি বিপদে পড়তে পারে। কিন্তু ডাক্তার কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তিনি পরামর্শ নেওয়ার জন্য অপারেশন রুমে পার্ককে ডাকে। পার্ক রোগীর পেটে হাত রাখা মাত্রই তার শারীরিক অবস্থা বুঝতে পারে। রোগীটির প্রাথমিক সমস্যা ছিল ফুসফুসে রক্ত জমাট বাঁধা। তবে সিটি স্ক্যান করতে গেলে চিকিৎসায় দেরি হয়ে যাবে। তাই পার্ক সরাসরি অপারেশন করার সিদ্ধান্ত নেয়। সুনহি ছিল অ্যানেস্থেসিওলজিস্ট এবং সুহিউন হলো সহকারী সার্জেন্ট। তারা তিনজন একত্রে খুব সুন্দরভাবে সার্জারিটা সম্পন্ন করে, যা দেখে সেখানে উপস্থিত থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। তবে হঠাৎ করেই রোগীর ব্লাড প্রেসার কমতে শুরু করে। পার্ক সন্দেহ করে নিশ্চয়ই সুনহি কোনো ভুল করেছে। এটা নিয়েই তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তবে সবশেষে তারা পুনরায় সার্জারিটাকে সফলভাবে সম্পন্ন করে। সাথে সাথেই বাচ্চার কান্নার আওয়াজ শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই তাদের চমৎকার চিকিৎসার প্রশংসা করে। অন্যদিকে ডক্টর মুন পার্ককে বলে, মেডিকেল রেকর্ড পাল্টে দিলে সুনহির আসল পরিচয় জানা যেতে পারে, কারণ এতে তাকে আবারও নতুন করে রিপোর্ট তৈরি করতে হবে। এরপর তিনি রিপোর্টটাকে পাল্টে দেন। সুনহির ইচ্ছে না থাকলেও সে হসপিটালের নিয়ম লঙ্ঘন করতে পারে না, তাই তাকে নতুন রিপোর্ট তৈরি করতে হয়। এরপর ডক্টর মুন টেস্টের রিপোর্ট ডিস্ক হাতে পায়। অন্যদিকে সুনহি বেশ চাপের মধ্যে ছিল। সে একজনকে ফোন করে, আর জানা যায় এটা হলো সেই ব্যক্তি যে জিহির তদন্ত বন্ধ করতে চেয়েছিল। তারা দুজন যখন কথা বলছিল, ঠিক তখনই ডক্টর মুন সেখানে চলে আসে। সুনহি সাথে সাথেই কলটা কেটে দেয়। তারপর তারা দুজনেই অফিসে যায় রিপোর্ট দেখার জন্য। তবে সুনহি অনেক ভয় পেয়েছিল। সে ওই ডিস্কটা কাড়িয়ে নেয়, তবে পার্ক তাকে থামায়। সাথে সাথেই সুনহি পার্কের চোখের দিকে তাকায়। পার্কের চোখ দেখে সুনহির মনে হয় সে তার ব্যাপারে সবকিছুই জেনে গেছে। তারপর সে কম্পিউটারে ডিস্কটা ঢুকিয়ে দেয়। তবে স্ক্রিনে যেটা দেখা যায় সেটা দেখে তারা অবাক হয়ে যায়। দেখা যায় সুনহির দুটো কিডনি সম্পূর্ণ ঠিক আছে। তবে কিছুক্ষণ আগেই পার্ক সুনহির আচরণ দেখে মনে করেছিল সেই হলো তার গার্লফ্রেন্ড। পার্ক মনে করে সে হয়তো কোনো বিপদে পড়েছে, এই কারণেই সে তার পরিচয় লুকাচ্ছে। ডক্টর মুন সুনহির কাছে ক্ষমা চায়। সুনহিও এই বিষয়টাকে খুব একটা বড় করতে চায়নি, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। সন্ধ্যেবেলায় পার্ক বাড়ি ফিরে আসলে আমরা তার হাতে একটা ডিস্ক দেখতে পাই। আসলে সে নিজেই গোপনে ডিস্কটা বদলে ফেলেছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডের থেকে সত্যিটা গোপন করতে চেয়েছিল। এই সময় ডাইরেক্টর চই পার্কের সঙ্গে দেখা করতে আসে। তিনি পার্ককে তার অতীত সম্পর্কে জানান। পার্ক যখন ছোট ছিল তখন হসপিটালে একটা মেডিকেল দুর্ঘটনা ঘটে। পার্কের বাবা চেয়েছিল সত্যিটা সবার সামনে আসুক। তিনি হসপিটালের নামে কেস করার সিদ্ধান্ত নেন। তবে এই সময় হসপিটালটি রমরমিয়ে চলছিল, তাই ডাইরেক্টর চিওর কোনোভাবেই চায়নি যে এই দুর্ঘটনার খবর সবার সামনে আসুক। তিনি এই সবকিছু বন্ধ করার একটা উপায় খুঁজে বের করেন। সিনিয়র সরকারি উপদেষ্টা ইয়ান তাকে একটা ভালো পরামর্শ দেয়। উত্তর কোরিয়ার নেতার হার্ট বাইপাস সার্জারির প্রয়োজন ছিল, তাই তিনি এদিক থেকে একজন দক্ষ ডাক্তার পাঠানোর অনুরোধ করেছিলেন, যাতে যুদ্ধটাকে এড়ানো যায়। উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে রাজি হয়। আর পার্কের বাবাকে উত্তর কোরিয়াতে পাঠানো হলে সে হসপিটালের নামে কেসও করতে পারবে না। এই কারণেই পার্ককেও তার বাবার সঙ্গে বিদেশে যেতে হয়। তবে সেখানে সফল সার্জারির পর তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং পার্ককে ওই রিসার্চ সেন্টারে বন্দি করে রাখা হয়। চই পার্ককে তার বাবার জিনিসপত্র দেয়। পার্ক তার বাবার চশমাটার দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এরপর পার্ক শান্ত হলে সে ডাইরেক্টর চইকে একটা মেডিকেল রিপোর্ট দেয়। ওই মেডিকেল দুর্ঘটনায় রোগীর মৃত্যুর পর তার স্ত্রী অনেক দুঃখী হয়ে পড়ে।
এবং শীঘ্রই মারা যায়। তাদের কেবলমাত্র একটা ছেলে ছিল। পরে ছেলেটিকে আমেরিকায় দত্তক দেওয়া হয়, কিন্তু তারপর থেকেই ছেলেটির আর কোনো খবর নেই। চই উত্তর কোরিয়া গিয়ে পার্কের গার্লফ্রেন্ডকে খুঁজে বের করতে চেয়েছিল, তবে পার্ক তাকে বলে তার মেডিকেল দুর্ঘটনায় অনাথ হয়ে যাওয়া ছেলেটিকে খুঁজে বের করতে, যাতে সে তার কাছে ক্ষমা চাইতে পারে। অন্যদিকে সুহিউন একটা ডিনারে গিয়েছিল, যেখানে তার বাবা ডক্টর হান ও সুহিউনকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলে, তবে সুহিউন বলে সে এখনো মানসিকভাবে প্রস্তুত নয়। এরপর লিফটে তার পার্কের কথা মনে পড়ে, সম্ভবত সে পার্ককে ভালোবেসে ফেলেছে। ফিরে আসার সময় ডক্টর হান তার বাবা মাকে বলে তাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এই দিনই একজন গর্ভবতী মহিলা হসপিটালে আসে। সে তার নবজাতক শিশুকে হত্যা করতে চায়, কারণ তার যমজ সন্তানের জন্মগত ত্রুটি রয়েছে, আর এই চিকিৎসায় খরচ অনেক বেশি ছিল, তাই এটা করানোর মতো তার সামর্থ্য নেই। ডাক্তার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তখনও তার হাতে ছুরি ধরে রেখেছিল। পার্ক এই ঘটনাটা জানার পর কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। সে বাচ্চাটার রিপোর্ট দেখে বলে শিশুটিকে এখনই সার্জারি করতে হবে। হঠাৎ করে একজন লোক তাকে থামানোর চেষ্টা করে। এটা ছিল ডাইরেক্টর চিওলের ছেলে। সে বলে রুগীর এখনো বিল ক্লিয়ার হয়নি, তাই তারা রুগীকে হসপিটাল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এই সময়ে একটা শিশুর হার্ট অ্যাটাক হয়। পার্ক তখনই সেখানে ছুটে যায় আর সুহিউনকে বলে তার ভাইকে আটকাতে। আসলে তারা হলো সৎ ভাই বোন। সুহিউন তার ওই অসভ্য ভাইকে দরজায় আটকে রাখে। পার্ক শিশুটিকে কোলে তুলে বিছানায় হাঁটু গেড়ে বসে এবং সাথে সাথেই তাকে সিপিআর দিতে শুরু করে। তারপর ধীরে ধীরে তার আঙুল দিয়ে শিশুটির বুকে চাপ দেয়। এই প্রক্রিয়াটি সে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করে। অনেক প্রচেষ্টার পর অবশেষে শিশুটির জ্ঞান ফিরে আসে। পার্ক এতে বেশ খুশি হয়, কারণ সে একটা শিশুর জীবন বাঁচিয়েছে। শিশুটিকে জীবিত দেখে সবাই আপ্লুত হয়ে পড়ে। এরপর ওই দরিদ্র মা ও শিশুটিকে দেখে পার্ক তাদের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। যমজ বাচ্চা দুটির হার্ট সার্জারি করার জন্য দুটো মেডিকেল টিম গঠন করা হয়। শর্ত রাখা হয় যে টিম এই সার্জারিতে সফল হবে সেই টিমই প্রধানমন্ত্রীর হার্ট সার্জারি করবে। একটি দলের নেতৃত্ব দেবে ডক্টর হান এবং অন্য দলের দায়িত্ব দেওয়া হয় পার্কের কাঁধে। সেখানে উপস্থিত সবারই পার্ককে নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও ডাইরেক্টরের তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ ছিল না। খবরটা শোনার পর পার্ক অনেক রেগে যায়, কারণ ওই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ইয়াংসুক। সে পরোক্ষভাবে তার বাবার মৃত্যুর জন্য দায়ী। সে সরাসরি ডক্টর হানের কাছে যায় এবং নিজের কোটটা খুলে ফেলে। সে হানকেই সার্জারিটা করতে বলে, তবে কোনো একটা কারণবশত মুহূর্তের মধ্যেই তার মন পরিবর্তন হয়। এই সময়ে পার্ক ডাইরেক্টরের রুমে যায় এবং সকলের আলোচনায় একটা ব্যাঘাত ঘটায়। সে ইয়াংসুকের দিকে তাকায় এবং তারপর সাদা কোটটা তুলে বলে, আমি এই সার্জারিতে অংশগ্রহণ করতে পারি, তবে তার বিনিময়ে আমার একটা শর্ত রয়েছে। সেটা হলো এই সার্জারির সমস্ত খরচ হসপিটাল বহন করবে, আর এতে অংশগ্রহণকারী হিসাবে আমি হসপিটালের টাকা দিয়েই জন্মগত হৃদরোগে আক্রান্ত ওই দুই যমজ সন্তানের চিকিৎসা করতে চাই। এরপর পার্ক ইয়াংসুকের দিকে তাকায়। তাকে দেখে মনে হচ্ছিল তার কোনো একটা প্ল্যান রয়েছে। কিছুক্ষণ পর পার্ক ইয়াংসুককে ওয়াশরুমে দেখে খুব রেগে যায়। পার্ক বলে, আমি সার্জারিতে রাজি হয়েছি কারণ আমি তোমার হার্ট দেখতে চাই। তুমি প্রার্থনা করো আমি যেন তোমার সার্জারির দায়িত্ব না পাই, কারণ আমি যদি তোমার বুক চিরে হৃৎপিণ্ড বের করি তাহলে তোমার মৃত্যু অনিবার্য। অন্যদিকে আমাদের এক ব্যক্তিকে দেখানো হয়। সে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের নিয়োগের দায়িত্বে ছিল। 20 বছর আগে মেডিকেল ডিজাস্টারের পর জীবিত শিশুটিকে খুঁজে বের করার দায়িত্ব ডক্টর চই তাকে দিয়েছিল। পার্ক ও চাং দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু, এমনকি একজন অন্যজনের প্রতিশোধের পরিকল্পনা সম্পর্কেও সবকিছু জানে। তবে চাং ডাইরেক্টর চইকে ডক্টর হানের আসল পরিচয় সম্পর্কে জানায় না। অন্যদিকে পার্ক হুন এই ব্যাপারে আরো ভালোভাবে নিশ্চিত হয় যে সুনহি হলো তার গার্লফ্রেন্ড জিহি, কারণ ইয়াংসুক বলেছিল যদি তুমি হার্ট ঠিক করতে না পারো তাহলে তুমি কখনোই তোমার গার্লফ্রেন্ডকে দেখতে পাবে না। পার্ক বুঝতে পারে জিহি নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে রয়েছে, যে কারণেই সে তার আসল পরিচয় লুকাচ্ছে। তবে সে জানে না তার আসল কারণ কি। আসলে সেদিন জলে পড়ার সময় ওই কালো কোট পরা লোকটি জিহিকে বাঁচিয়েছিল। তারপর জোর করে তাকে একটা সংগঠনে ঢোকানো হয় এবং ইয়াংসুকের নির্দেশে বিভিন্ন সিক্রেট মিশনে পাঠানো হতো। এরপর কালো পোশাক পরা লোকটি সুনহির কাছে যায় এবং তাকে পার্কের টিমে যোগ দিয়ে ইয়াংসুকের সার্জারিতে সাহায্য করতে বলে। এদিকে হান তার টিম নিয়ে আলাদাভাবে একটা বৈঠক করে। হানের দলের সদস্যরা সুহিউনের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। তারা মনে করে সুহিউনের উপস্থিতি সার্জারির গুরুত্বপূর্ণ অংশকে প্রভাবিত করবে, যার কারণে সুহিউন বেশ হতাশ হয়ে পার্কের কাছে যায় এবং তাকে সার্জারি সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে অদ্ভুতভাবেই পার্ক তার হাত ধরে কিভাবে সার্জারি করতে হয় তা শেখাতে শুরু করে। সুনহি এই ব্যাপারটা লক্ষ্য করে। ঠিক এই সময়ে সেখানে হানও চলে আসে। হান সিহিউনকে ডেকে নিয়ে যায়। সুনহি বলে, তুমি কি ভুলে গেছো যে সুহিউন তোমার প্রতিপক্ষের প্রথম সার্জিক্যাল সহকারী ছিল? সুনহির মুখে এমন কথা শুনে পার্ক বেশ হতাশ হয়ে পড়ে। সেটা বিশ্বাসই করতে পারছিল না যে সুনহি সার্জারিকে প্রাধান্য না দিয়ে হারজিতকে বেশি প্রাধান্য দিচ্ছিল। তবে সুনহিরও নিজস্ব সমস্যা ছিল, তাই সে চাইলেও পার্ককে কিছু বলতে পারে না। হান অনুভব করে সুহিউন তার প্রতিযোগীকে অস্ত্রোপচার সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে অপমান করেছে, তাই সে সিহিউনকে তার দল থেকে বাদ দিয়ে দেয়। এতে সিহিউন অনেক কষ্ট পায়, কারণ
সে এই সার্জারির জন্য অনেক পরিশ্রম করেছিল। পার্ক এটা জানতে পেরে সিহিউনকে অনেক বোঝায়। পার্কের বোঝানোর পর সিহিউন তার দলেই সার্জারিতে যোগ দেয়। অন্যদিকে ডক্টর ইয়াং এর কাছে কারো একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখার পর সে তার নিজের হাতেই আঘাত করে, যাতে তাকে এই সার্জারিটা করতে না হয়। আর এটা করতে গিয়ে তার স্ত্রী কিম তাকে দেখে ফেলে। কিম সবকিছু শোনার পর সিদ্ধান্ত নেয় সে পার্কের টিমেই যোগ দেবে। অন্যদিকে সেবি যখন জানতে পারে হানের টিমের মেন সার্জেন্ট হলো কিয়ং, তখন সে হানের টিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পার্ক তাকে বলে তুমি এটা করতে পারো না, তবে সেবি তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর পার্ক জিহিকে ফোন করে তার টিমে যোগ দিতে বলে এবং জিহি পার্কের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জিহি এবং জিনসু ইয়াংসুকের গোপন আস্তানায় যায়। তখন চ্যাং নামের পার্কের এক বান্ধবী পার্কের কথায় তাদেরকে ফলো করছিল। ইয়াংসুকের লোক সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। গ্রুপ লিডার বলে সার্জিক্যাল গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে ইয়াংসুকের সার্জারি ডক্টর হানের দল করবে। সুনহি এবং জিনসুকে তাদের আর প্রয়োজন নেই, তাই তারা তাদের হত্যা করার পরিকল্পনা করে। তখন সুনহি লিডারকে পাল্টা আক্রমণ করে। এসব চ্যাং দেখে সাথে সাথেই পার্ককে জানায়। সবকিছু শোনার পর পার্ক জিহিকে বাঁচানোর জন্য যেতে থাকে, তবে সুহিউন তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে, কারণ সে চলে গেলে ওই ছোট্ট শিশুটির সার্জারিও বন্ধ হয়ে যাবে। এরপর পার্ক শিশুটির মুখের দিকে তাকালে সে চেয়েও আর সেখান থেকে যেতে পারে না। তাছাড়া এই সার্জারিটাও পার্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সার্জারির কম্পিটিশনে জিতলে সে প্রধানমন্ত্রীর অপারেশনের সুযোগ পাবে। যে প্রধানমন্ত্রী তার বাবার মৃত্যুর জন্য দায়ী, পার্ক তাকে মেরে তার বাবার হত্যার বদলা নেবে। এই সময় সেখানে ইয়াংসুক চলে আসে। সে সুনহির আইডেন্টিটি চেক করলে জানতে পারে সে হলো পার্কের গার্লফ্রেন্ড জিহি। ইয়াংসুক তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয় এবং পার্কের দলকে এই সার্জারিতে জয়ী করার নির্দেশ দেয়, যাতে সে এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের সার্জারি করাতে পারে। এরপর সুনহি যখন চলেই যাচ্ছিল তখন জিনসু তাকে থামায়। অন্যদিকে দেখা যায় অপারেশন রুমে সার্জারি শুরু হয়ে গেলেও সুনহি তখনও উপস্থিত হয়নি। এতে ডক্টর মুন বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পার্কের বিশ্বাস ছিল সুনহি অবশ্যই আসবে। ঠিক তখনই অপারেশন রুমের দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সুনহি সেখানে প্রবেশ করে। ভাগ্যক্রমে সে খুব একটা বেশি সময় নষ্ট করেনি। এরপর শিশুটিকে অজ্ঞান করে সার্জারি শুরু করা হয়। ডাক্তাররা বেশ চিন্তিত ছিল, কারণ এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা নয়, এতে দুটো শিশুর জীবনও জড়িয়েছিল। সার্জারি বেশ ভালোভাবেই চলছিল। ডক্টর হানের গতি স্পষ্টতই পার্কের থেকে অনেক দ্রুত ছিল, কিন্তু এই মুহূর্তেই সুহিউন হঠাৎ করেই তার মনোযোগ হারিয়ে ফেলে, যার কারণে রোগীর রক্তক্ষরণ শুরু হয়। এটা দেখে সুহিউন এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে সার্জারির সরঞ্জামগুলি নিচে পড়ে যায়। সময় পেরিয়ে যেতে দেখে সুহিউন আরো প্যানিক হয়। তার মনে হতে থাকে সে সার্জারিটা ঠিকভাবে করতে পারবে না। এদিকে সুনহি বেশ চিন্তিত ছিল, কারণ এই সার্জারির ওপরে পার্ক এবং তার বেঁচে থাকা নির্ভর করছিল। পার্ক সুহিউনকে সবটা সামলাতে বলে। সুহিউন পার্কের শেখানো কৌশলগুলি মনে রেখেছিল। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর হান সার্জারিটা সম্পন্ন করে ফেলে। ঠিক এই সময় সুনহি জিনসুকে ওয়াচিং রুমে দেখতে পায়। সুনহি কোনোভাবেই চায় না যে পার্ক বিপদে পড়ুক। অবশেষে সুহিউন আবারও সার্জারি শুরু করে। সবার সহযোগিতায় সার্জারিটা পুনরায় সঠিক পথে ফিরে আসে। এভাবেই পার্কের দলের সার্জারিটাও সফলভাবে সম্পন্ন হয়। এটা ঠিক যে ডক্টর হান পার্কের অনেক আগেই তার সার্জারিটা সম্পন্ন করেছে, তবে পার্কের কাছে এটা কোনো মূল্য রাখে না, কারণ সে মনে করে রোগীকে বাঁচাতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে পার্ক এটা জানতো না যে এই সার্জারির সাথে সুনহির জীবন মৃত্যু জড়িত। পার্ক যেহেতু কম্পিটিশনে হেরে গেছে, তাই সে চাইলেও প্রধানমন্ত্রীর সার্জারির সুযোগ পাবে না। এই কারণেই জিনসু ঠিক করে সে পার্ককে মেরে ফেলবে। জিনসু পেছন থেকে পার্কের ওপর গুলি চালায়। সেই মুহূর্তেই সুনহি পার্ককে নিজের দিকে টেনে নেয়। যখন তারা দুজনে একে অপরের চোখের দিকে তাকায় তখন তাদের পুরানো সমস্ত ভুল ধারণা দূর হয়ে যায়। সুনহিও আর তার পরিচয় গোপন করে না, অর্থাৎ পার্ক বুঝে যায় সেই হলো তার গার্লফ্রেন্ড জিহি। ঠিক এই মুহূর্তেই হসপিটালের অ্যালার্ম বেজে ওঠে। সবাই দৌড়ে আইটিসি রুমে যায়। এদিকে জিনসু কোনো রকম উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় ডক্টর হানের সার্জারিতে কিছু একটা সমস্যা হয়েছে। ডক্টর হান কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তার সহকারীকে কারণ জিজ্ঞাসা করে। এরপর পার্ক এবং জিহি একত্রে সেখানে আসে। পার্ক কেবলমাত্র শিশুর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু ডক্টর হান তাকে থামিয়ে দেয় এবং শিশুটির ওপর দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে। এটা দেখে ডাইরেক্টর বেশ হতাশ হয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুনহি জিনসুর কাছে যায়। পার্কের ওপর গুলি চালানোর জন্য সে তাকে অনেক কথা শোনায়। আসলে পার্ক অল্পের জন্য ওই গুলির আঘাত থেকে বেঁচে গিয়েছিল। দেখা যায় জিহির কোনো কথাতেই জিনসুর কোনো যায় আসে না।
কারণ তার চোখে জিহি শুধুমাত্র একটা পুতুল। সে জিহিকে ওয়ার্নিং দিয়ে বলে, মাথায় পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকলে তা এখনই মুছে ফেলো। ডক্টর হান কম্পিটিশনে হেরে যাওয়ায় সুহিউন তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। তবে হান অনেক রেগেছিল। সে সুহিউনকে বলে, তুমি আমার টিমে না থেকে পার্কের টিমে গিয়েছিলে, এই কারণেই আমরা হেরে গেছি। এটা শুনে সুহিউনও অনেক রেগে যায়। সে বলে, তুমি হেরেছো কারণ তুমি শুধু জিততে চেয়েছিলে, তুমি কখনোই ওই শিশুটির বাঁচা মরা নিয়ে একবারও ভাবনি। যদি তুমি সেটা ভাবতে তাহলে তুমি কখনোই হারতে না। এটা শুনে হান একদম চুপ হয়ে যায়, কারণ সেও ভালোভাবেই জানতো যে সুহিউন একদম ঠিক কথাই বলেছে। অন্যদিকে পার্ক জিহিকে একটা সুখবর দিতে চাইছিল, কিন্তু সে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারে না। শেষমেশ সে জিহিকে হসপিটালে দেখতে পায়। পার্ক দ্রুত তার পিছু নেয়, তবে মুহূর্তের মধ্যেই সে কোথায় যেন হারিয়ে যায়। এরপর পার্ক হসপিটালের গেটে জিহির গাড়ি দেখতে পায়। সে পুনরায় তার পিছু নেয় এবং অনেক প্রচেষ্টার পর অবশেষে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর পার্ক জিহির দিকে তাকালে অদ্ভুত এবং পরিচিত একটা হাসি দেখতে পায়, যা দেখে পার্কের তার এবং জিহির অনেক পুরানো স্মৃতি মনে পড়ে। এই সবকিছুই পার্কের কাছে একটা সাজানো স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ এতদিন ধরে তার এই হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে পেতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারা আবেগ ধরে রাখতে না পেরে একে অপরের গালে আলতো করে স্পর্শ করে। এরপর তারা সুখে জীবনযাপন শুরু করে। পার্ক চিরকাল জিহির সাথে থাকার জন্য তাকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এক ব্যক্তিকে টাকা দেয় এবং ওই ব্যক্তি প্রতিশ্রুতি দেয় সে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করবে। তবে জিহি এটা নিয়ে অনেক ভয় পেয়েছিল, আর শেষমেশ তার এই ভয়টাই সত্য হয়। হঠাৎ করেই অচেনা একদল লোক ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং পার্ক ও জিহিকে চারিদিক থেকে ঘিরে নেয়। জানা যায় এই দলের লিডার হলো জিনসু। তারা পার্ককে আটকে রাখে, তবে পার্কের জিহির জন্য অনেক চিন্তা হচ্ছিল। ঠিক এই সময় দুজন লোক জিহিকেও সেখানে ধরে আনে। জিহিকে দেখে পার্ক তাকে ছেড়ে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করে, কিন্তু জিনসুর তাদের দুজনকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। সে পার্কের সামনে জিহিকে নানাভাবে অপমান করে এবং একই সাথেই তাকে অনেক মারধরও করে। এতে পার্কের অনেক রাগ হয়। এরপর জিনসুর লোকেরা জিহিকে সেখান থেকে নিয়ে যায়। জিনসু বলে, আমি তোমাদের ছেড়ে দেব, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। প্রথমত, ইয়াংসুকের সার্জারি তোমাকেই করতে হবে, আর দ্বিতীয়ত, জিহির আসল পরিচয় কাউকে বলা চলবে না। এরপর সে পার্কের শরীরে একটা মেডিসিন ইনজেক্ট করে, যার ফলে পার্ক সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি আসলে এই সবকিছুই পার্ককে ধরার জন্য একটা ট্র্যাপ ছিল, আর এই নাটকটি জিনসু এবং জিহি দুজন মিলেই সাজিয়েছে। জিহি দুঃখের সাথে পার্কের দিকে তাকায় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পার্কের জ্ঞান ফিরলে সে নিজেকে অন্য একটা গাড়ির ভেতরে দেখে। সে জিহির নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত হচ্ছিল, তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে জিহিকে খুঁজতে শুরু করে। এই সময় হঠাৎ করেই সুহিউন তাকে ফোন করে বলে জিহি তার সঙ্গেই আছে। এটা শুনে পার্ক দ্রুত সেখানে চলে আসে এবং জিহিকে বাইরে নিয়ে যায়। পার্ক বলে সে জিনসুর কাছে স্যারেন্ডার করবে না। আসলে সে জিহিকে যে কোনো প্রকারে সেখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওই সংগঠনের ক্ষমতা সম্পর্কে জিহির ভালোই ধারণা ছিল। সে ভালোভাবেই জানতো তারা দুজন যেখানেই যাক না কেন ওই সংগঠন ঠিকই তাদেরকে খুঁজে বের করবে। এসব শুনে পার্ক সিদ্ধান্ত নেয় সে ইয়াংসুকের সার্জারি করবে। অন্যদিকে ডক্টর হান তার টিমের ব্যর্থতা ঠিক করতে চাইছিল। সে হসপিটালে গিয়ে ডাইরেক্টরের কাছে আরো একটা সুযোগ চায়। আসলে 20 বছর আগে হসপিটালে মেডিকেল দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গিয়েছিল, ডক্টর হান তারই ছেলে। হানের উদ্দেশ্য হলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া, আর এর জন্য সে শত্রুর সামনে মাথা নত করতেও দ্বিধাবোধ করবে না। এদিকে ইয়াংসুক হানের আসল পরিচয় জানতে পারে যে সে হলো সেই মেডিকেল দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির ছেলে। তাই সে ডাইরেক্টরকে ফোন করে হানকে আরো একটা সুযোগ দিতে বলে। তার কথা মতোই ডাইরেক্টরও হানকে আরো একটা সুযোগ দিতে রাজি হয়। দরজার বাইরে ডক্টর হানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে ডাইরেক্টর বাইরে আসে। ডাইরেক্টর হানকে বলে, পার্ক এবং ডক্টর মুন ইল্লিগেল ভাবে সুনহির মেডিকেল রিপোর্ট চেক করেছিল, তুমি ওই সুযোগটাই কাজে লাগাও। ডক্টর হান পার্ককে বলে কম্পিটিশন আরো 2টো রাউন্ডে হবে, যে দুবার জিতবে সেই প্রধানমন্ত্রী সার্জারি করবে। তবে পার্ক এতে রাজি হয় না। পার্ক রাজি না হওয়ায় হান ডক্টর মুন এবং পার্কের নামে পুলিশে কমপ্লেন করে যে তারা চুরি করে সুনহির মেডিকেল রিপোর্ট চেক করেছিল। এরপর পুলিশ এসে পার্ক ও মুনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা জানার পর সুহিউন হানের কাছে আসে। এতে হান আরো রেগে যায়। সুহিউন বুঝতে পারে হান এই সব কেবলমাত্র কম্পিটিশনে হেরে যাওয়ার কারণে করছে না। আসল ব্যাপার হলো সে সুহিউন এবং পার্কের বন্ধুত্ব সহ্য করতে পারে না। এরপর সুহিউন সুনহিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সব পুলিশ অফিসার বলে যে কেস করেছে সে এসে কমপ্লেন না তুললে কোনোভাবেই এদেরকে ছাড়া যাবে না। সুহিউন বলে যার মেডিকেল রিপোর্ট দেখার জন্য কমপ্লেন করা হয়েছিল সে তো নিজেই এসেছে কমপ্লেন তুলতে। এইসব শোনার পরেও পুলিশ কোনোভাবেই তাদেরকে ছাড়তে রাজি হয় না। এরপর ডক্টর হান নিজেই থানায় আসে। সে ডক্টর মুনকে কম্পিটিশনের কথা বলে। মুন যে কোনো প্রকারে থানা থেকে বের হতে চাইছিল, তাই সে এই কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। তবে তার এমন সিদ্ধান্তে পার্ক অনেক রেগে যায়। পার্ক জেল থেকে হসপিটালে আসলে এক অসুস্থ মহিলাকে দেখতে পায়। তার ছেলেরও ট্রিটমেন্ট ওই হসপিটালেই হচ্ছিল।
পার্ক মহিলাটি চেক আপ করে বুঝতে পারে তার ভুল চিকিৎসা হয়েছে। তাই যে ডাক্তার ওই মহিলা চিকিৎসা করেছিল পার্ক তার কাছে যায়। তবে সেই ডাক্তার পার্ককে বলে তুমি এইসব থেকে দূরে থাকো। ডাইরেক্টরও এই ঘটনাটা জানার পর সেখানে আসে। সে পার্ককে বলে একবার তোমার বাবা ঠিক এমনটাই করতে চেয়েছিল, তার যে কি অবস্থা হয়েছিল সেটা তুমি ভালোভাবেই জানো, তাই বেশি বাড়াবাড়ি করো না। এই সমস্ত ঘটনা মহিলাটির পরিবারও দেখে। মহিলাটির ছেলে পার্ককে তার মায়ের চিকিৎসা করার জন্য অনুরোধ করে, তবে পার্কের কাছে তার মায়ের চিকিৎসা করার কোনো অনুমতি ছিল না। তবে ছেলেটি বারবার রিকোয়েস্ট করায় পার্ক তার সার্জারি করতে রাজি হয়। সে গোপনে একটা টিম বানায়, যে টিমে কিম, সুহিউন এবং জিহি যোগ দেয়। এরপর মহিলাটিকে অপারেশন রুমে নিয়ে আসা হয়। পাশের রুম থেকে হান এই ব্যাপারটা দেখে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে। ঠিক এই সময় মহিলাটির ডাক্তারও সেখানে চলে আসে, তবে ডক্টর মুন তাকে ভুল বুঝিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয়। হান এসে কি হয়েছে জিজ্ঞাসা করলে পার্ক বলে সেকেন্ড রাউন্ডের জন্য আমি পেশেন্ট পেয়ে গেছি, তুমি যদি এই পেশেন্টের সার্জারি করো তাহলে তুমি জিতে যাবে। এটা শুনে হান সার্জারি করতে রাজি হয়। এরপর পেশেন্টকে বেডে পাঠিয়ে দেওয়া হয়। তবে ডাইরেক্টর কোনোভাবেই চাইছিল না যে হান সার্জারিটা করুক, কারণ মহিলাটির যদি পুনরায় সার্জারি হয় তাহলে সবাই জেনে যাবে যে এই সার্জারিটা একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট করেছে, যার ফলে হসপিটালের অনেক বদনাম হবে। তবে হান জেতার জন্য এই সার্জারিটা করতে চাইছিল, তাই সে ডাইরেক্টরের কথা অমান্য করে। এই জন্য ডাইরেক্টর ঘোষণা করে যে এই সার্জারিটা করবে সে এই কম্পিটিশনে হেরে যাবে। এটা শুনে পার্ক ঠিক করে সে নিজেই এই সার্জারিটা করবে। এদিকে জিনসু পার্কের কাছে এসে তাকে এই অপারেশনটা করতে মানা করে। সে পার্ককে ধমক দিয়ে বলে যদি সে অপারেশনটা করে তাহলে সে জিহিকে মেরে ফেলবে। আসলে এই সার্জারির সফল হওয়ার চান্স খুবই কম, তাই পার্ক যদি এই অপারেশনে হেরে যায় তাহলে সে প্রধানমন্ত্রীর অপারেশন করতে পারবে না। এখানে যেহেতু ব্যাপারটা জিহির জীবনের সঙ্গে জড়িত, তাই পার্ক রোগীর পরিবারকে জানায় সে এই সার্জারিটা করতে পারবে না। এটা শুনে মহিলাটির ছেলে পার্কের কাছে অনুরোধ করে সে যাতে তার মায়ের অপারেশনটা করে, তবে পার্ক তার দিকে ঘুরেও তাকায় না। এরপর ছেলেটি ডক্টর হানের কাছে যায়। পার্ক অপারেশনটা না করায় সে হানকে অপারেশনটা করতে বলে। এটা শুনে হান বেশ অবাক হয়ে যায়। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে পার্ক অপারেশন করতে মানা করে দিয়েছে। তাই সে পার্কের কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে পার্ক তাকে এর কোনো উত্তর দেয় না। তাই হান রেগে গিয়ে পার্ককে আঘাত করে। হান ঠিক করে সে নিজেই মহিলাটির সার্জারি করবে। হানের এমন মতামত শুনে সুহিউন বেশ খুশি হয়। এরপর হান ওই মহিলাটির সার্জারির জন্য একটা মেডিকেল টিম বানায়। তবে সদস্যরা খুবই সংকোচ বোধ করছিল। তারা এটা ভেবেই ভয় পাচ্ছিল যে অপারেশন করলে তাদের যদি কোনো ক্ষতি হয়। তবে হান তাদেরকে আশ্বাস দিয়ে বলে সার্জারিতে কোনো ভুল হলে সমস্ত দায়িত্ব সে নিজের ঘাড়ে নেবে। এরপর দেখতে দেখতেই সার্জারির দিন চলে আসে। ডাইরেক্টর অনেক রেগেছিল। সে সবাইকে ধমক দিয়ে বলে যে এই সার্জারিটা করবে রোগীর যদি কোনো ক্ষতি হয় সমস্ত দায়িত্ব তাকেই নিতে হবে, এমনকি এর জন্য তার চাকরিও চলে যেতে পারে। এসব শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ডাক্তার কিয়ং একটা ভুল করে ফেলে, যার ফলে পেশেন্টের অবস্থার আরো অবনতি হতে শুরু করে। এটা দেখে পার্ক কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না এবং সে নিজেও সার্জারি রুমে চলে আসে। এরপর তারা সবাই মিলে সার্জারিটা সফলভাবে সম্পন্ন করে। এই ঘটনার ফলে ডাইরেক্টর সমস্ত ডাক্তারের উপরে অনেক রেগেছিল। তবে তার মেয়ে সুহিউন তার কাছে রিকোয়েস্ট করায় সে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু সে পার্ককে কোনোভাবেই ক্ষমা করে না এবং তাকে হসপিটাল থেকে বের করে দেয়, কারণ পার্ক হলো ডক্টর জোহানের ছেলে। পার্ক হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ মহিলাকে দেখে। আসলে ওই মহিলা হলো পার্কের মা। তবে সে অনেক ছোটবেলায় তার মাকে শেষবারের মতো দেখেছিল, তাই এখন সে তার মাকেও চিনতে পারে না। তার মা হলো ওই হসপিটালের সাইকোলজি ডিপার্টমেন্টের পেশেন্ট। অন্যদিকে ইয়াংসুকের অ্যাসিস্ট্যান্ট টাইসন জিহিকে পার্কের মায়ের কাছে চেক আপ করার জন্য নিয়ে যায়। সে জিহিকে বলে আমাদের পরবর্তী পদক্ষেপ হলো পার্কের সাথে তার মায়ের দেখা করানো। পার্ক হসপিটাল থেকে চলে যাওয়ায় সুহিউন তাকে অনেক মিস করতে থাকে এবং প্রত্যেকটা জায়গায় তাকে নিয়ে তৈরি হওয়া স্মৃতিগুলি মনে করতে থাকে। এদিকে পার্ক তার পুরানো ঘরে যায়, যেখানে সে ছোটবেলায় থাকতো। সেখানে সে একটা নাম্বার দেখতে পায়। পার্ক ওই নাম্বারে ফোন করলে অপর পাশ থেকে এক মহিলা তাকে বলে তুমি কি পার্ক বলছো? পার্ক উত্তর দেয় হ্যাঁ। তখন মহিলাটি বলে তোমার মা 20 বছর আগে আমেরিকা থেকে কোরিয়াতে চলে গিয়েছিল তোমাকে খোঁজার জন্য, তবে তারপর সে আর কখনোই ফিরে আসেনি। তার বিশ্বাস ছিল তুমি কখনো না কখনো এই নাম্বারে অবশ্যই ফোন করবে, তাই সে আমাকে এই নাম্বারটা চালু রাখতে বলেছিল। এরপর পার্কের কাছে ইয়াংসুকের ফোন আসে। সে বলে 20 বছর ধরে তোমার মা আমার কাছেই রয়েছে। অন্যদিকে পার্কের মাকে ব্লাড টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, আর এই সুযোগেই জিহি পার্কের মাকে নিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পার্কের মাকে নিয়ে চ্যাংয়ের কাছে আসে, তবে চ্যাং জিহিকে একদম বিশ্বাস করত না, তাই সে মহিলাটিকে কোনোভাবেই রাখতে রাজি হয় না।
তখন জিহি বলে, ইনি হলেন পার্কের মা, এনাকে কয়েকদিনের জন্য তোমার কাছেই রাখো, আর এই ব্যাপারটা কাউকে জানাবে না, এমনকি পার্কেও না। এটা শুনে চ্যাং তাকে রাখতে রাজি হয়। এদিকে হসপিটালে পার্ক তার মাকে খুঁজতে শুরু করে, তবে সে তাকে কোথাও খুঁজে পায় না। এই কারণে সে বেশ ভয় পেয়ে যায়। টাইসনও পার্কের মাকে খুঁজে না পেয়ে মনে করে জিহি হয়তো পার্কের মাকে নিয়ে পালিয়ে গেছে। তবে সে জিহিকে খুঁজতে গেলে দেখে সে অপারেশন থিয়েটারেই রয়েছে। কিছুক্ষণ পর জিহি পার্কে গিয়ে বলে সে আগে থেকেই জানতো যে তার মা এখানেই রয়েছে। এটা শুনে পার্ক অনেক কষ্ট পায়, কারণ জিহি সবকিছু জেনেও তাকে কখনোই জানায়নি। তখন জিহি পার্ককে বলে আসলে সার্জারি প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতির হবে, আর এই ব্যাপারটা হলো কোরিয়ার টপ সিক্রেট। তারা চায় না যে কেউ এটা জানুক। এই পুরো প্ল্যানটা ইয়াংসুক নিজেই সাজিয়েছে, এমনকি এই সার্জারি টিমটাও তার নিজেরই চয়েস করা। আর প্রধানমন্ত্রী এই ব্যাপারে এতটা আগ্রহ দেখাচ্ছে কারণ অপারেশনের সময় সে রাষ্ট্রপতিকে মেরে তার জায়গায় নিজে রাষ্ট্রপতি হবে। অন্যদিকে ইয়াংসুক ডাইরেক্টরের কাছে এসে বলে যদি তুমি চাও অপারেশনটা তোমার হসপিটালেই হোক, তাহলে তুমি যে কোনো প্রকারে পার্ককে ফিরিয়ে আনো। ডাইরেক্টরের কোনো ইচ্ছে না থাকলেও সে বাধ্য হয়েই এই ব্যাপারে রাজি হয়। ডক্টর মুন পার্কের কাছে যায় তাকে হসপিটালে ফিরিয়ে আনার জন্য, তবে পার্ক কোনোভাবেই এতে রাজি হয় না। এই সময় পার্কের কাছে একটা রুগী আসে যার অবস্থা খুবই খারাপ ছিল। পার্ক বুঝতে পারে তার ইমিডিয়েট সার্জারি করার দরকার আছে, তবে তার কাছে সার্জারি করার মতো টাকা ছিল না। তাই সে পার্ককে কিছু ওষুধ দিতে বলে, তবে এই সময় রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই পার্ক বাধ্য হয়েই তাকে হসপিটালে নিয়ে আসে। পার্ক ডাইরেক্টরের কাছে গিয়ে বলে আমি হসপিটালে ফিরে আসতে রাজি আছি, তবে তার বিনিময়ে এই রুগীর সমস্ত খরচ হসপিটালকেই চালাতে হবে। এটা শুনে ডাইরেক্টর মৃদু হাসে। সে এতে রাজি হলেও তার মাথায় অন্য কিছুই প্ল্যান চলছিল। সে পার্কের অ্যাসিস্ট্যান্টকে বড় একটা পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার বিনিময়ে এই সার্জারিটা যাতে সফল না হয় সেটা তাকে নিশ্চিত করতে হবে। এতে অনেক টাকা বাঁচবে এবং সবাই মনে করবে হান সার্জারির জন্য এখনো প্রস্তুত নয়। অন্যদিকে সার্জারিটা শুরু হয়। হান পার্ককে জানায় রুগীর রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে, যা লো প্লেটলেট নামেও পরিচিত। এই অবস্থায় অ্যান্টিকোঅ্যাগুলেশন ব্যবহার করে সার্জারি করা অনেক রিস্ক হয়ে যাবে। তাই হান পার্ককে এইভাবে সার্জারি চালিয়ে যেতে নিষেধ করে, কিন্তু পার্ক রুগীকে বাঁচানোর জন্য একটা অনেক পুরানো পদ্ধতির কথা বলে, যার কথা প্রায় সবাই ভুলে গিয়েছিল। আর এটা অ্যান্টিকোঅ্যাগুলেশন ছাড়াই সম্ভব। এতে লেফট ভেন্ট্রিকল পুনর্গঠন করতে হবে। পার্কের মুখ থেকে এটা শোনার সাথে সাথেই সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ এই সার্জারি পদ্ধতিতে সাফল্যের হার খুবই কম। লোকেরা এই সার্জারি সম্পর্কে শুধুমাত্র মুখেই শুনেছে, বাস্তবে তারা এটা কখনো দেখেনি। এই ধরনের অস্ত্রোপচার কিভাবে সম্পন্ন হয় তা চিন্তা করাও কঠিন। ডাক্তার একটা কমলালেবু দেখিয়ে বলে ধরলাম এটা রোগীর হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটিকে এইভাবে কেটে ভেতর থেকে মৃত টিস্যু বের করে বাইরে থেকে সেলাই করে দেওয়া হবে। এটা শুনে সার্জারিটা অনেক সহজ মনে হলেও বাস্তবে এতে সাফল্যের হার খুবই কম। পার্কের এই অদ্ভুত আলোচনা হসপিটালে সবারই দৃষ্টি আকর্ষণ করে, যে কারণে সবাই এই অস্ত্রোপচারটি দেখতে এবং তার ফল কি হবে সেটা জানার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে। পার্ক রোগীর বুক চিরে সার্জারিটা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই স্টার্নাম ক্যালসিফিকেশন ভেঙে যায়, যার কারণে পার্ক তার ডান হাতে বেশ আঘাত পায়। এটা দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। তবে পার্ক সাথে সাথেই তার গ্লাভসটা পাল্টে সার্জারি শুরু করে, কিন্তু রক্ত গ্লাভসের ভেতরে ঢুকে যায়। স্পষ্টতই তার সার্জারিটা করতে বেশ অসুবিধা হচ্ছিল। তাই সে তার সহকারীকে অবস্থান পরিবর্তন করার অনুরোধ করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রধান নার্স তাদের দুজনকেই থামিয়ে দেয়, যা দেখে সবাই বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। নার্স সার্জিক্যাল সহকারীকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে ওই সহকারী যেহেতু সার্জারি ব্লেড লাগিয়েছিল, তাই ওই নার্স সন্দেহ করে সেই হয়তো কিছু একটা ভুল করেছে। ঠিক এই কারণেই নার্স ওই সার্জারি সহকারীকে রুম থেকে বের করে দেয় এবং নিজেই পার্কের হাতে তৈরি হওয়া ক্ষতস্থানটাতে টিচ করে দেয়। এখন সমস্যা হলো প্রধান ডাক্তার পার্ক নিজেই আহত, এমনকি তার সাহায্য করার জন্য কোনো সহকারীও নেই। তাই এই সার্জারি সম্পন্ন করার জন্য খুব দ্রুত একজন সহকারী দরকার, কিন্তু ডক্টর হান তার প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাকে সাহায্য করে না। পার্কের কাছে আর কোনো উপায় না থাকায় সে একজন ইন্টার্ন ডক্টরকে তার সহকারী হিসাবে নেয়, কিন্তু সোহিউন এতে বেশ রেগে যায়, কারণ একজন ইন্টার্ন দ্বারা এত ভয়ঙ্কর সার্জারি কখনোই সামলানো সম্ভব নয়। তাই সে বাকিদের সাহায্য করার জন্য অনুরোধ করে। তখন ডক্টর হান তার অনুরোধ নাকচ করে বলে সে ভালোভাবেই জানে কি কারণে সোহিউন পার্ককে সাহায্য করতে চায়, কারণ সে পার্ককে পছন্দ করে। হান আরো বলে আমি ঠিক এই কারণেই তাকে কোনোভাবেই সাহায্য করব না। দেখা যায় সোহিউন তখনও পার্কের জন্য চিন্তিত ছিল। সে হানের কথায় পাত্তা না দিয়ে পার্কের সহকারী হতে রাজি হয়। পার্ক ও সোহিউন একে অপরের সাথে স্থান পরিবর্তন করলে সার্জারিটা শুরু হয়। পার্ক এক হাতেই সার্জারিটা চালিয়ে যায়, যার কারণে ডক্টর হান খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল এবং তারা শীঘ্রই স্লাইয়ের পর্যায়ে প্রবেশ করে। এছাড়াও ইলেকট্রোকার্ডিওগ্রাম সিগন্যাল দেখা যায়, যার অর্থ হলো ডক্টর হান সফলভাবে তার সার্জারিটা সম্পন্ন করেছে। অন্যদিকে পার্কও তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। রোগীকে বৈদ্যুতিক শক দেওয়া হয়।
কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই স্পন্দন ফিরে আসে না। এটা দেখে সবাই বেশ ঘাবড়ে যায়। তবে পার্কের অসীম প্রচেষ্টায় অবশেষে রোগী তার স্পন্দন ফিরে পায়, যার ফলে সেখানে উপস্থিত সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। পার্ক এমন একটা সার্জারি সম্পন্ন করেছে যেটা আগে অসম্ভব বলে মনে করা হতো, তাও আবার কেবলমাত্র এক হাত দিয়েই। পার্ক অনেক খুশি হয়ে তার দলের সমস্ত সদস্যকে জড়িয়ে ধরে। তবে যখন সিহিউনের পালা আসে তখন সে নিজেই পার্ককে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলে তার মনে এক অদ্ভুত অনুভূতি হয় যেটা সে ভাষায় ব্যাখ্যা করতে পারে না। পার্ক কিছুটা লজ্জা পেয়ে জিহির দিকে তাকায় এবং তারপর রোগীর পরিবারকে এই সুসংবাদটা জানায়। এদিকে ডাইরেক্টর যখন জানতে পারে পার্ক অস্ত্রোপচারে সফল হয়েছে তখন সে অনেক রেগে যায়। সে যে কোনো প্রকারে পার্ককে হারানোর উপায় খুঁজতে থাকে। ডাইরেক্টর তার ছেলেকে রোগীর পরিবারের কাছে পাঠায়। সে পেশেন্টের স্ত্রীকে বলে, আপনার স্বামীর ওপর যে সার্জারিটা করা হয়েছে সেটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা সার্জারি। এটা করার জন্য পেশেন্টের পরিবারের কাছ থেকে পারমিশন নিতে হয়, কারণ এই সার্জারিতে পেশেন্টের মারা যাওয়ার চান্স অনেক বেশি। তাই অপারেশনের আগে আপনার কাছ থেকে কি কোনো পারমিশন নেওয়া হয়েছিল? সে আরো বলে যে এই সার্জারিটা করেছে তার নাম হলো পার্ক। পার্ক উত্তর কোরিয়া থেকে এসেছে, এমনকি সে কখনোই সার্জারি নিয়ে কোনো বিশেষ স্কুলে পড়াশোনা করেনি। রোগীর পরিবার এইসব শুনে অনেক রেগে যায়। সে পার্কের কাছে গিয়ে তাকে অনেক ধমক দেয়। অন্যদিকে রোগীর জ্ঞান ফিরতেও দেরি হচ্ছিল, কিন্তু ডক্টর হান তার সার্জারির ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল। মনিটরে হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে থাকায় শেষমেশ রোগীর জ্ঞান ফিরে আসে। এরপর হসপিটালের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য পার্কের বিরুদ্ধে একটা বৈঠক ডাকা হয়। বৈঠকের সময় ডক্টর হান পার্কের উপর চাপ দেয়, কারণ সে বহু বছর ধরেই এটাই মনে করে আসছে যে পার্কের বাবা হলো তার শত্রু। তার অদ্ভুত সব প্রশ্ন পার্কের কাছে বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল। মিটিং শেষ করে পার্ক ডক্টর হানের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কি কারণে তাকে এইভাবে টার্গেট করছে। ডক্টর হান পার্ককে সেই মেডিকেল দুর্ঘটনা সম্পর্কে বলে, তবে পার্ক এই ব্যাপারে তাকে যতই ব্যাখ্যা দিক সে পার্কের কোনো কথাই বিশ্বাস করে না। ঠিক এই সময় মনিটরিং রুমে অ্যালার্ম বেজে ওঠে। পার্কের দ্বারা চিকিৎসা করা রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। সুহিউনের সফল চিকিৎসা দক্ষতার মাধ্যমে রোগীর হৃদস্পন্দন পুনরায় ফিরে আসে। আসলে সুহিউন নিজেই রোগীকে তাড়াতাড়ি জাগানোর সিদ্ধান্ত নিয়েছিল। পার্ক সুহিউনের এমন অদ্ভুত আচরণে অনেক রেগে যায়। সে সুহিউনকে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে এমনটা করছে। সুহিউন বলে যদি সে তাড়াতাড়ি রোগীকে জাগাতে না পারত তাহলে হসপিটাল থেকে পার্ককে বের করে দেওয়া হতো। পার্ক বলে এতে তোমার কি? তখন সুহিউন বলে আমি তোমাকে পছন্দ করি। পার্ক তখন বলে তোমার বাবার জন্যই আমার জীবন এতটা কমপ্লিকেটেড, কারণ তোমার বাবাই আমার বাবাকে নর্থ কোরিয়াতে পাঠিয়েছিল। তোমার বাবার জন্যই আমার বাবা মারা গেছে, আর তার জন্যই আজ আমাদের পরিবারের এমন অবস্থা। সুহিউন পার্কের এই সমস্ত কথা একদমই বিশ্বাস করতে পারছিল না, তাই সে তৎক্ষণাৎ তার বাবার কাছে যায়। তবে ডাইরেক্টর যেহেতু তার মেয়েকে অনেক ভালোবাসে তাই সে তার অতীতে করে আসা সমস্ত অপরাধ তার মেয়ের কাছে স্বীকার করে। খবরটা শুনে জিহি সুহিউনের কাছে যায়। যদিও সে পার্কের গার্লফ্রেন্ড, তবে তার ব্যাপারে কেউই জানতো না। জিহি সুহিউনকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। এরপর সুহিউন পার্কের সাথে কথা বলার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে সে 2 জোড়া জুতো দেখে অবাক হয়ে যায়। সে বাড়িতে ঢুকে সামনে থাকা কম্পিউটারের দিকে তাকালে ওয়ালপেপারে পার্ক ও সুনহির একসঙ্গে ছবি দেখতে পায়। সে নিজের চোখকে কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। এরপর সে ড্রয়ারে একটা সিডি পায় যেটা ছিল সুনহির মেডিকেল রিপোর্টের। রিপোর্টটি দেখে সে বুঝতে পারে তার বেস্ট ফ্রেন্ডই হলো পার্কের গার্লফ্রেন্ড জিহি, যাকে পার্ক এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। এই সময়ে পার্ক ও জিহি একসঙ্গে হাত ধরে ঘরে প্রবেশ করে, আর এই দৃশ্যটা সুহিউনের জন্য বেশ লজ্জাজনক ছিল। তার মনে পড়ে কিছুক্ষণ আগেই জিহি তাকে সান্ত্বনা দিচ্ছিল, আর এখন সেই তার পছন্দের মানুষটার সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এই কারণেই তার নিজেকে একটা জোকারের মতো মনে হচ্ছিল, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে চাইছিল। তবে পার্ক তাকে থামায়। পার্ক যাই বলুক না কেন সুহিউন কোনোভাবেই কোনো কিছু শুনতে রাজি হয় না এবং শেষমেশ সে সেখান থেকে চলে যায়। পরের দিন দুজন অচেনা ব্যক্তি হসপিটালে এসে সবার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারা সেই ডাক্তারকেই খুঁজছিল যে পূর্বে তাদের ট্রিটমেন্ট করেছে। সুহিউন তাদের এই খারাপ আচরণ সহ্য করতে না পেরে দ্রুত এগিয়ে এসে তাদেরকে থামায়। তবে হঠাৎ করেই এক ব্যক্তি তাকে থাপ্পড় মারে, ফলে সুহিউনও রেগে গিয়ে তাকেও এক চড় মারে। এরপর ওই ব্যক্তি যখন পুনরায় সুহিউনকে আঘাত করতেই যাচ্ছিল তখন পার্ক এসে তাদেরকে মারতে শুরু করে। ওই লোকটির সঙ্গে আসা আরেকজন ব্যক্তি টাইকুন দলের সদস্য ছিল, যাকে আগে একবার পার্ক বাঁচিয়েছিল। এই কারণেই সে পার্ককে চিনতে পারে, আর সাথে সাথেই তাদের ঝামেলাটা সেখানেই শেষ হয়ে যায়। সুহিউন এটা বিশ্বাসই করতে পারছিল না যে পার্কের এতটাও ক্ষমতা রয়েছে। এরপর সুহিউন পার্কের হাতে বরফ লাগায়, কিন্তু পার্ক তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে তাকে নিয়ে চিন্তা করতে থাকে। জিহি এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। তার মনে পড়ে সুহিউন সবসময় পার্ককে সব রকম ভাবেই সাহায্য করেছে, তাই তার মনে হয় তার থেকে সুহিউন পার্কের জন্য বেশি যোগ্য। সাথে সাথেই জিহি তার ফোন থেকে পার্ক ও তার ছবিগুলি ডিলিট করে।
এবং সে সিদ্ধান্ত নেয় সে পার্ককে সিহুনের জন্য ছেড়ে দেবে। এদিকে ইয়াংসুক ঘোষণা করে পার্ক যে রোগীর অপারেশন করেছে তার যদি জ্ঞান না ফেরে তাহলে হান এই কম্পিটিশনে জিতে যাবে, আর যদি জ্ঞান ফিরে আসে তাহলে এই রাউন্ডটা আবারও একবার কন্টিনিউ হবে। সবাই মনে করে রোগীর হয়তো আর জ্ঞান ফিরে আসবে না, তবে হঠাৎ করেই সেই মুহূর্তে রোগীর জ্ঞান ফিরে আসে। পরের দিন জিহি প্রধানমন্ত্রীর কাছে যায়। সে বলে, আপনি যদি পরবর্তী রাষ্ট্রপতি হতে চান তাহলে আমার প্ল্যান মতোই কাজ করুন। আপনি রাষ্ট্রপতির সার্জারিটা হানকে দিয়েই করান, তা না হলে যদি সার্জারির সময় রাষ্ট্রপতি মারা যায় তাহলে তার সমস্ত দায় আপনার ঘাড়েই এসে পড়বে। আমার বিশ্বাস হান সার্জারিটা ভালোভাবেই করবে। একবার সার্জারিটা হয়ে গেলে রাষ্ট্রপতির কিভাবে খেয়াল রাখতে হয় সেটা আমি দেখে নেব। জিহির প্ল্যানটা ইয়াংসুকের ভালো লাগে, তাই সে তার প্ল্যানে রাজি হয়ে যায়। এদিকে জিনসু যখন জানতে পারে পার্ক রাষ্ট্রপতির সার্জারি করছে না, সে পার্ককে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পার্কের সামনে এসে তার মাথায় বন্দুক তাক করে। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন জিনসুর গায়ে গুলি চালায়, আর আমরা দেখতে পাই এটা হলো টাইসন। সে পার্ককে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এতদিন ধরে আমি তোমার মায়ের খেয়াল রেখে এসেছি। তবে পার্ক কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। এই সময় তার কাছে জিহির মেসেজ আসে, যা দেখে শেষমেশ পার্ক টাইসনের কথাই বিশ্বাস করে নেয়। টাইসন পার্ককে বলে, তুমি কিছুদিন এইসব থেকে দূরে থাকো এবং যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যাও। অন্যদিকে ডক্টর হানকে হসপিটালের পরবর্তী পরিচালক হিসাবে মনোনীত করা হয়, কারণ সে এই কম্পিটিশনে জিতেছে। যদিও পার্কের রোগীর জ্ঞান ফিরেছিল, তবুও হানের রোগীর থেকে অনেক বেশি সময় লেগেছিল, যে কারণে হসপিটালের ডাইরেক্টরের পদ ডক্টর হানের কাছে চলে যায়। এদিকে ডক্টর মুন পার্ককে কোথাও খুঁজে পাচ্ছিল না, আর আজ যেহেতু কম্পিটিশন ছিল তাই মুন ঠিক করে সার্জারিটা সে নিজেই করবে। তবে দুর্ভাগ্যবশত সার্জারি করার সময় সে কিছু ভুল করে ফেলে, যার কারণে সিচুয়েশন আরো ক্রিটিক্যাল হয়ে যায়। এদিকে হান তার সার্জারিটা শেষ করে ফেলায়। ডাইরেক্টর তাকে ডক্টর মুনের সার্জারিটাও করে দিতে বলে। এরপর সার্জারি রুমের দরজা খুলে যায়। সবাই মনে করে হয়তো হান এসেছে, তবে তখনই সবাইকে অবাক করে সেখানে পার্ক চলে আসে। সে সার্জারিটাকে সফলভাবে সম্পন্ন করে। সার্জারির পরে জিহি পার্ককে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন পার্ক বলে, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। এরপর সে জিহিকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে, ফলে জিহি পার্ককে তার মায়ের ঠিকানা দিতে বাধ্য হয়। পার্ক চ্যাংয়ের কাছে গিয়ে বলে, মা কোথায়? এটা শুনে চ্যাং কিছুটা অবাক হয়। চ্যাং বলে, আমার মা তো এখানে আসেনি। এটা শুনে পার্ক বলে, তোমার মা নয়, আমার মা কোথায়? পার্কের কাছ থেকে এটা শোনার পর চ্যাং বেশ অবাক হয়ে যায়। সে বাধ্য হয়ে পার্ককে তার মায়ের কাছে নিয়ে যায়। বহু বছর পর পার্ক তার মাকে দেখে, তবে দুর্ভাগ্যবশত তার মা তাকে চিনতে পারে না। এদিকে ডাইরেক্টর ঠিক করে, যেহেতু দুজনেরই সার্জারি সফল হয়েছে তাই আরো একটা রাউন্ড হবে, তবে এইবার সে খেলাটা একটু ঘুরিয়ে দেয়। সে পার্ককে খুব ক্রিটিক্যাল একটা সার্জারি করতে দেয় এবং হানকে দেয় একদমই একটা সহজ সার্জারি। এদিকে জিহি সুহিউনকে বলে, পার্ক আমার কিডনি ট্রান্সফার করেছিল এবং তার কারণেই আমার বাবা মারা গেছে। আমি তার সাথে আমার সম্পর্কটা নিয়ে খুবই কনফিউজ, যার জন্য আমার বাবা মারা গেছে। আমি কিভাবে তার সঙ্গে সারা জীবন থাকবো? পার্ক আসলে তোমাকে ভালোবাসে, তবে যেহেতু এখানে আমি রয়েছি তাই সে এটা চেয়েও তোমাকে বলতে পারেনি। আসলে সে আমার উপর দয়া করে আমার সঙ্গে রয়েছে। এরপর আমাদের সেই মেয়েটাকে দেখানো হয়, যার সার্জারি হান এই রাউন্ডে করবে। তবে মেয়েটি এখন সার্জারি করাতে চায় না, কারণ সে এখন বিয়ে করে সংসার করতে চায়, আর এই সার্জারিটা করলে সে কখনোই মা হতে পারবে না। সে পার্ককে তার রিপোর্ট দেখিয়ে বলে, আমার সার্জারি করাটা কি খুবই দরকার? পার্ক মেয়েটার রিপোর্ট দেখে বলে, সার্জারিটা খুব একটা ক্রিটিক্যাল নয়, তাই এখন এটা না করলেও চলবে। এরপর সে হানকে গিয়ে বলে, সার্জারিটা এখনো 10 বছর পেছানো যেতে পারে, এতে মেয়েটিও তার মা হওয়ার ইচ্ছে পূরণ করতে পারবে। তবে হান যে কোনো প্রকারে এই কম্পিটিশনটা জিততে চাইছিল, কারণ সে এই কম্পিটিশনে জিতলে তাকে হসপিটালের পরবর্তী ডাইরেক্টর করা হবে। তাই হান বলে, যাই হয়ে যাক না কেন আমি সার্জারিটা অবশ্যই করব। এরপর দেখতে দেখতেই সার্জারির দিন চলে আসে, তবে পার্ক কোনোভাবেই তার সার্জারিতে মন দিতে পারছিল না। সে শুধুমাত্র সেই মেয়েটির কথাই ভাবছিল। এদিকে হান যখন সার্জারিটা শুরু করতেই যাবে তখনই পার্ক এসে তার হাত ধরে নেয়, আর এই ব্যাপারটা সবাই দেখে বেশ অবাক হয়ে যায়। পার্ক সার্জারিটা থামিয়ে দেওয়ায় হান রাউন্ডটা জিতে যায়। পার্ক রাউন্ডে হেরে যাওয়ার কারণে জিহি তার কাছে এসে তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। সে বলে, তোমার জন্যই আমার বাবা মারা গেছে, তুমি চাইলে আমার বাবাকে বাঁচাতে পারতে। আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, যদি ভালোবাসতে তাহলে কখনোই এইসব করতে না। এইসব বলার পর জিহি আড়ালে এসে একা একা কাঁদতে শুরু করে। আসলে সে পার্ককে এইসব বলেছে যাতে পার্ক তার থেকে দূরে সরে যায়। ডাইরেক্টর ডক্টর মুনকে ব্রাঞ্চ সেক্টরে পাঠানোর ব্যবস্থা করে। তখন হান জিজ্ঞাসা করে, তাহলে পার্কের কি হবে? ডাইরেক্টর বলে, পার্কের বিরুদ্ধে যে কোনো ভাবে প্রমাণ জোগাড় করে তার লাইসেন্স বাতিল করে দেব, যাতে ও কোনো কিছুই করতে না পারে। হান জিজ্ঞাসা করে, পার্কের ওপর আপনার এত রাগ কেন? ডাইরেক্টর বলে, আমার পার্কের ওপর কোনো রাগ নেই। আসলে 20 বছর আগে পার্কের বাবা মেডিকেল দুর্ঘটনার সমস্ত কথা বাইরে প্রকাশ করতে চেয়েছিল,
এর ফলে আমার কেরিয়ার ও হসপিটালের নাম বদনাম হয়ে যেত, তাই আমি প্ল্যান করে তাকে উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেই। এসব শুনে হানের সমস্ত ভুল ধারণা শুধরে যায়, কারণ সে এতদিন মনে করত পার্কের বাবাই তার বাবার মৃত্যুর জন্য দায়ী, আর এই কারণেই সে পার্ককে এতটা ঘৃণা করত। কিন্তু এখন সে বুঝতে পারছে তার বাবার মৃত্যুর জন্য আসলে ডাইরেক্টর দায়ী। ডাইরেক্টর চিওলের ছেলে হানকে গুরুত্বপূর্ণ কাগজপত্র দিয়ে হসপিটালের লয়ারকে দিতে বলে। হান কৌতূহলী হয়ে সেটা খুললে দেখতে পায় হসপিটালের তহবিল অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এরপর সে ডিনারের জন্য ডাইরেক্টর চিওলের বাড়িতে যায়। ডাইরেক্টর যখন জানতে পারে তার ছেলে হানকে সমস্ত ডকুমেন্টস দিয়েছিল, তখন সে অনেক বিরক্ত হয়। এই সময় সে ডক্টর হান ও সুইহুনকে বিয়ে করার কথা বলে। তবে হান আগে থেকেই জানতো সুইহুন পার্ককে পছন্দ করে, তাই সে বলে আমি সুইহুনের ওপর কোনো প্রেসার দিতে চাই না। এই মুহূর্তে সে বুঝতে পারে কি কারণে পার্কের বাবা চিকিৎসার ব্যাপারটাকে উপেক্ষা করেছিল। তার প্রতিশোধের কারণে তিনি তার প্রিয়জনদের ক্ষতি করতে চায়নি। কিন্তু ডক্টর হানের প্রতিশোধ পরিকল্পনার প্রথম টার্গেট হলো ডাইরেক্টরের ছেলে। যখন তারা পার্টি করছিল তখন পুলিশ এসে ডাইরেক্টরের ছেলেকে ঘুষ এবং দুর্নীতির জন্য গ্রেপ্তার করে। এই সময় পার্ক বুঝতে পারে এই মেডিকেল দুর্ঘটনায় সে কেবলমাত্র একটা বলির পাঠা ছিল। সে ডক্টর হানকে জিজ্ঞাসা করে সে কি প্রতিশোধ নিতে চায়, তবে ডক্টর হান বলে হয়তো এটা ঠিক নয়। এরপর ডক্টর হান ডাইরেক্টরের কাছে গিয়ে সেই সময়কার মেডিকেল দুর্ঘটনা সম্পর্কে জানতে চায়। হান চেয়েছিল ডাইরেক্টর তার দোষ স্বীকার করে ক্ষমা চাক, কিন্তু ডাইরেক্টর তা করে না। তখন হান বাধ্য হয়েই নিজের আসল পরিচয় প্রকাশ করে। ডাইরেক্টর এটা শোনার পর এতটাই উত্তেজিত হয় যে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু হান একটুও নড়ে না, কারণ তার এখানে আসার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। এরপর দেখতে দেখতেই সবাই সেখানে আসে। সুহিউন তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে কর্মীদের দ্রুত সার্জারির জন্য প্রস্তুতি নিতে বলে। সুইহুন কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার প্রেমিক এটা করেছে। সে হানকে জিজ্ঞাসা করে সে তার বাবার সঙ্গে কি করেছে, কিন্তু ডক্টর হান কোনো উত্তর দেয় না। সুইহুন বলে এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। সবাই চলে যাওয়ার পর ডক্টর হান সোফায় বসে পড়ে। সে ভাবছিল তার প্রতিশোধ সফল হয়েছে, তবে এরপরেও সে একদমই খুশি ছিল না। পার্ক সার্জারি করে ডাইরেক্টরকে বিপদ থেকে বের করে আনে। সুইহুন ডক্টর হানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি কারণে সে এটা করেছে, তবে তা সত্ত্বেও ডক্টর হান তাকে কোনো উত্তর দেয় না। তারপর সে তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে যাওয়ার আগে সে ওই জায়গাটার দিকে একবার তাকায় যেখানে তার অসংখ্য স্মৃতিতে ভরেছিল। সুইহুনের ছবি বারবার তার মনে আসছিল। এরপর সে চিওলের রুমে যায়। সুইহুন বলে তুমি এখানে কি করছো? হান বলে সে হসপিটাল ছেড়ে চলে যাবে। সুইহুন বলে তাড়াতাড়ি যাও, আমি যেন আর কখনোই তোমার মুখ এই হসপিটালে না দেখি। যে মেয়েটাকে সে জীবন দিয়ে ভালোবাসতো, তার মুখ থেকে এইসব শোনার পর হান অনেক কষ্ট পায়। এরপর সে পার্ককে বিদায় জানাতে যায়। ডক্টর হান সুহিউনকে পার্কের হাতে তুলে দিতে চেয়েছিল, কারণ সে অনুভব করেছিল পার্ক ও সুহিউন একে অপরের জন্যই তৈরি হয়েছে। এদিকে ডাইরেক্টরের জ্ঞান ফিরে আসে। সে সুহিউনকে ডক্টর হানকে খুঁজে আনতে বলে। সুহিউন তার বাবার কোনো কথাই বুঝতে পারে না। তখন ডাইরেক্টর বলে ডক্টর হান তার জীবন বাঁচিয়েছে। আসলে ডাইরেক্টর যখন অজ্ঞান হয়ে যায় তখন হান সিপিআর দিয়ে তার জীবন বাঁচিয়েছে। সুহিউন বুঝতে পারে সে হানকে ভুল বুঝেছে, তাই সে হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে হান কোনোভাবেই তার ফোনটা রিসিভ করে না, তাই সে হানকে আটকানোর জন্য দ্রুত বাইরে আসে। তবে ততক্ষণে হান সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে জিহি পার্ককে যতটা সম্ভব কষ্ট দেওয়ার উপায় খুঁজে বের করে। সে পার্কের ওপর রেগে গিয়েছিল, কারণ পার্ক তাকে ছেড়ে সুহিউনের কাছে চলে গিয়েছিল। তখন পার্ক জিহিকে বুঝিয়ে বলে সে কেবলমাত্র তাকেই পছন্দ করে। সুহিউন তার ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। সে আরো বলে যাই হয়ে যাক না কেন আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং প্রমিস করে তারা কখনোই আলাদা হবে না। অন্যদিকে দেখতে দেখতেই প্রধানমন্ত্রীর সার্জারির দিন চলে আসে। হান যেহেতু হসপিটাল থেকে চলে গিয়েছে, তাই এই সার্জারিটার দায়িত্ব এসে পড়ে পার্কের উপর। জিহি পার্ককে সমস্ত গোপনীয়তা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। সে পার্ককে বলে সে হলো একজন উত্তর কোরিয়ার গুপ্তচর। আসলে ইয়াংসুকের সার্জারি ছিল শুধু একটা অজুহাত। তাদের আসল লক্ষ্য হলো রাষ্ট্রপতিকে চিরতরে কোমায় ফেলে দেওয়া, যাতে প্রধানমন্ত্রী নিজে ক্ষমতায় আসতে পারে। পার্ক এই ষড়যন্ত্রটা বোঝার পর ডাইরেক্টরকে বলে সবকিছু বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে দুর্ভাগ্যবশত সে ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে পারে না। পরের দিন রাষ্ট্রপতি হসপিটাল প্রদর্শনের জন্য আমন্ত্রণ পান। সুহিউনের নির্দেশনায় তিনি হসপিটালের সমস্ত সুযোগ সুবিধা খুঁটিয়ে দেখেন। এর মধ্যেই পার্ক সেখানে এসে উপস্থিত হয়। আসলে সে রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়েছিল। তার এই প্রস্তাবে রাষ্ট্রপতিও রাজি হয়। সে যখন রাষ্ট্রপতিকে সবকিছু বলতেই যাচ্ছিল তখনই সেখানে প্রধানমন্ত্রী চলে আসে। পার্ক লক্ষ্য করে রাষ্ট্রপতি বেশ অসুস্থ। সে রাষ্ট্রপতির বুকে হাত দিয়ে বুঝতে পারে তার আর বেশি দিন বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু রাষ্ট্রপতির দেহরক্ষী দ্রুত পার্কের হাতটা সরিয়ে দেয়। তাই পার্ক তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেয় এবং তারা সবাই সেখান থেকে চলে যায়। রাষ্ট্রপতি ইয়াংসুককে ফোন করে বলে সে এই হসপিটালে সার্জারি করবে না।
যা শুনে ইয়াংসুক বেশ হতবাক হয়ে যায়, কারণ এই হসপিটালে যদি সার্জারি না হয় তাহলে এতদিন ধরে তৈরি করা তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রপতির সহকারী তাকে বলে তার হৃৎপিণ্ড কেবলমাত্র আর 1 সপ্তাহ স্থায়ী হবে, তাই যদি দ্রুত অস্ত্রোপচার না করা হয় তাহলে তিনি আর বেশি দিন বাঁচবেন না। বর্তমানে তার ব্লকেজের চিকিৎসার একমাত্র উপায় হলো তার হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকেলকে পুনর্জীবিত করা। এই সার্জারির সাফল্যের হার অনেক কম, যে কারণে কেউ এটা করতে রাজিও হয় না, কিন্তু পার্ক শুধুমাত্র এক হাতেই এটা সম্পন্ন করেছে। অন্যদিকে ইয়াংসুক বেশ চিন্তিত ছিল। সে এই হসপিটালে সার্জারি করানোর জন্য রাষ্ট্রপতিকে রাজি করাতে নানা রকমের উপায় ভাবতে শুরু করে। তবে ঠিক এই সময়ে রাষ্ট্রপতি পুনরায় ফোন করে ওই হসপিটালে সার্জারি করাতে রাজি হয়, আর তার সার্জারি করবে পার্কের টিম। এটা শুনে ইয়াংসুক বেশ খুশি হয়। রাষ্ট্রপতি হসপিটালে আসলে পার্ক তাকে তার শরীরের কন্ডিশন সম্পর্কে জানায়, তবে তিনি পার্কের কাছে সার্জারির সাফল্যের হার সম্পর্কে জানতে চান। পার্কেতে কিছুটা দ্বিধাবোধ করলেও সে বলে 100%। এরপর তারা ইয়াংসুকের কাছে গিয়ে তাকে পরের দিনই সার্জারির সময়সূচি নির্ধারণ করতে বলে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়ে। ফলে পার্ক তাৎক্ষণিকভাবে সার্জারির জন্য প্রস্তুতি শুরু করে। সকলের সহায়তায় রাষ্ট্রপতিকে অপারেটিং রুমে নিয়ে আসা হয় এবং শুরু হয় তার হার্ট সার্জারি। অন্যদিকে ইয়াংসুক নিজস্ব একটা মিটিং ডাকে। আইন অনুসারে রাষ্ট্রপতি যদি কোমায় চলে যায় তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্থান পাবে। অপরদিকে দেখা যায় রাষ্ট্রপতির সার্জারি সফলভাবেই সম্পন্ন হয়, তবে তিনি তখনও অবধি তার জ্ঞান ফিরে পাননি। এই সময় ইয়াংসুক সেখানে এসে উপস্থিত হয় এবং রাষ্ট্রপতির এমন অবস্থা দেখে অনেক খুশি হয়। সে রাষ্ট্রপতিকে ঠাট্টা করে বলে, আপনার অনেক আগেই আমার কথা মেনে নেওয়া উচিত ছিল। যদি মেনে নিতেন তাহলে আজ এই অবস্থা হতো না। ঠিক তখনই রাষ্ট্রপতি হঠাৎ করেই চোখ খোলে এবং বলে সে তার এই প্ল্যান সম্পর্কে আগে থেকেই জানত। এই সময় সেখানে পার্ক এবং জিহি আসে। ইয়াংসুক বুঝতে পারে তারা দুজন মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে রাষ্ট্রপতির কিছু নিজস্ব চিন্তা ভাবনা ছিল, তাই তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি টার্মিনেট করেননি, কারণ এটা করলে পুরো দেশ জুড়ে একটা বড় হট্টগোল হবে। ইয়াংসুক টাইসনকে বলে সবাইকে মেরে ফেলতে, তবে টাইসন তার কথা শোনে না। এরপর ইয়াংসুক রাগে সেখান থেকে বেরিয়ে যায়। তার গাড়িটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই থেমে যায়, যা দেখে সবাই বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই আমরা ড্রাইভারের সিটে জিনসুককে দেখতে পাই। সিকিউরিটি দৌড়ে গাড়ির কাছে যায়, তবে তার পৌঁছানোর আগেই জিনসুক ইয়াংসুককে মেরে সেখান থেকে পালিয়ে যায়। পার্ক প্রধানমন্ত্রীকে সার্জারির জন্য নিয়ে যায়। জিহি বলে আমরা যদি এই সময় একে মেরে ফেলি তাহলে কেউই আমাদের উপর সন্দেহ করবে না, তবে পার্ক এমনটা চায়নি। সে জিহিকে বলে আমার বাবা সর্বদাই আমাকে একজন ভালো ডাক্তার হতে বলেছে, তাই সে আমার শত্রু হলেও আমি রুগীকে বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করব। এরপর তারা সফলভাবে প্রধানমন্ত্রীর সার্জারিটা করে। স্কোয়াড লিডার পার্ক এবং জিহিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পার্ক ও জিহিও ঠিক করে তারা সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তাদের উপর গুলি চলে। পার্ক জিহিকে প্রথমে যেতে বলে, তবে জিহি কিছু বুঝে ওঠার আগেই পার্ক গুরুতরভাবে আহত হয়। জিহি এবং পার্ক পিছনে তাকালে দেখে যে গুলি চালাচ্ছিল সে হলো জিনসু। জিনসু ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। এদিকে পার্ক জিহির হাতটাকে শক্ত করে ধরেছিল। এই মুহূর্তটা তাদের অতীতে ফেলে আসা স্মৃতির পুনরাবৃত্তির মতো, অর্থাৎ ঠিক এমনই একটা ঘটনার কারণেই তারা অতীতে আলাদা হয়ে গিয়েছিল। এরপর জিনসু যখন তাদেরকে হত্যা করতেই যাচ্ছিল তখন জিহি এবং পার্ক একসাথে নদীতে ঝাঁপ দেয়। সবাই মনে করে তারা হয়তো মারা গেছে। এর ঠিক 2 মাস পর ডক্টর হান হসপিটালে এসে ডাইরেক্টর চোলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। সুহিউনের সুখের কথা ভেবে ডাইরেক্টর চোল হানকে ক্ষমা করে দেয়। পরের দিন ডক্টর হান সুহিউনকে একটা ছোট্ট শহরে নিয়ে যায়, আর সেখানেই সিহিউন পার্ককে দেখতে পায়। সিহিউন পার্ককে বলে তুমি কেন আমার সাথে যোগাযোগ করনি? আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি মারা গেছো। এরপর ধীরে ধীরে সেখানে একটা গাড়ি আসে। গাড়ি থেকে যে নেমে আসে সে আর কেউ নয়, সে হলো জিহি। পার্ক এবং জিহি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এদিকে সিহিউন ঠিক একইভাবেই হানের হাত ধরে। এর সাথেই সম্পূর্ণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।